2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই বিগত 10 বছরের স্ট্যাটিস্টিক্স বলছে বাংলাদেশে ধর্ষণের হার 118% বেড়েছে, মোর দেন ডাবল। দুঃখজনক কিছু নিউজ হচ্ছে, আমরা বেশ কিছু কেস স্টাডি এরকম পাচ্ছি, ফ্যামিলির ভিতরে নির্যাতনের এরকম ইনসিস্টের ঘটনা ঘটছে, ইভেন মা পর্যন্ত নিরাপদ না ছেলের কাছে। একটা ধর্ষিতা নারীর মানসিক অবস্থায় এত বাজেভাবে ধ্বংস হয় যে সে বিভিন্ন রিসার্চে আসছে যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি যেটা বলে সেটা তৈরি হয়ে যায়। পিটিএসডি হচ্ছে সাইকোলজিক্যাল রোগের মধ্যে বলা হয় সর্বোচ্চ লেভেলের বাজে অবস্থা। প্রকাশ্য শাস্তি দেওয়ার যে মূল বিধানটা, এই বিধানটাই আনা হয়েছে সাইকোলজিক্যাল কারণে। মানুষ যখন দেখবে যে আমার চোখের সামনে তার শাস্তিটা হলো এবং সে মৃত্যুবরণ করেছে এবং আমি যে গুরুত্বপূর্ণ, এই ফিলিংটা তার মধ্যে ফিরে আসবে। একটা ধর্ষণের বিচার আপনি শরিয়া আইনে বাস্তবায়ন করে দেখেন যে কি পরিমাণে ধর্ষণের হার কমে যায়। কিছু মানুষ আছে যাদের বিতর্কতভাবে, যারা পর্নোগ্রাফি হোক বা সামাজিক অবস্থা হোক, অন্যান্য কারণে তাদের বিতর্কত অবস্থা খুবই ভয়াবহ খারাপ। যৌন উদ্দীপনার কারণে বা যে কোনো কারণে তারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কিন্তু কোনো অপরাধের শাস্তি যখন তারা প্রকাশ্য দেখে, ঠিক ওই ব্যালেন্সটা নিয়ে আসে যে আমি এই কাজ করলে তো আমার এই অবস্থা হয়ে যাবে, সুযোগ থাকলেও আমি কাজ করা যাবে না, করলে পরবর্তীতে আমার সাথে এই ঘটনা ঘটবে। আপনি যে কোনো একটা জমিদার বাড়ির কথা চিন্তা করেন, সেই বাড়ির অন্দরমহলে কি আপনি প্রথমে যেতে পারবেন? ওর তো আশেপাশে চৌহদ্দিতে পাহারাদার থাকে। সো ওর অন্দরমহলে যাওয়ার জন্য যে পরিমাণে বাধা অতিক্রম করতে হয়, প্রথমে বাইরের এরিয়া কভার করতে হবে, তারপরে ভিতরে, তারপরে পারমিশন, অনেক কিছু। সো এই যে সিকিউরিটি সিস্টেম, এটা কিন্তু তার অন্দরমহলকে নিরাপত্তা দেওয়ার জন্য করা হয়েছে। একইভাবে একটা মানুষ, একটা নারী, তার যে একটা মনোজগৎ এবং তার যে একটা অন্দরমহল আছে, পার্সোনালিটির অন্দরমহল, সেখানে ঢোকার জন্য অনেকগুলো ব্যারিয়ার যদি না থাকে, তাহলে একটা মানুষ সেই করে ওই জায়গাটাতে প্রবেশ করে তাকে অ্যাটাক করে ফেলতে পারে। আর যারা ধর্ষক, তাদের কিন্তু এরকম একটা জাস্টিফিকেশন লজিক থাকে যে আমি যেহেতু সমাজে সবকিছু স্বাভাবিকভাবে পাচ্ছি না, আমার এটা লাগবে, আমার এখন এছাড়া উপায় নাই, আমি এটা, তার মতো করে সে একটা ব্যাখ্যা দাঁড় করায়। হ্যাঁ, সে নিজের অপরাধ বোধকে সে সাইড কাটার জন্য সে একটা এরকম তার নিজস্ব একটা ব্যাখ্যা থাকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই জাতীয় আলোচনা যদি আপনি আরও চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হারামান টিভির উদ্যোগে রিথিং পডকাস্ট একটি নন প্রফিটেবল প্রচেষ্টা। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হারামান টিভির নতুন আয়োজন রিথিং পডকাস্টে। আজ আমরা বর্তমান সময়ের সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, ধর্ষণ ইস্যু নিয়ে কথা বলব। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন ফ্যামিলি কিংডমের ফাউন্ডার এবং চিফ কনসালটেন্ট রামজির রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়। আমরা দেখেছি বর্তমান সময়ে ধর্ষণ ইস্যুটা খুবই সাংঘাতিকভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এবং এমন হচ্ছে যে মেয়েরা বা আমাদের মা বোনরা তাদের ঘরের ভিতরে নিরাপদ না। সো এক্ষেত্রে আমরা শুরুতে আপনার কাছে জানতে চাবো সাইকোলজিক্যাল পার্ট থেকে এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। সাইকোলজিক্যাল পার্ট থেকে ধর্ষণের যে বিষয়টা, এইটা খুবই একটা ভয়াবহ একটা বিষয়। একটা ধর্ষণের বিষয় যখন ঘটে, ধরেন ধর্ষণ যখন হচ্ছে, তখন এটার যে এটার ইফেক্টটা কত বড় সেটা যদি দেখতে চাই, তাহলে একটু দেখতে হবে যে আমাদেরকে এটার শাস্তিটা কি দেয়া হয়েছে, ইসলামে এটা শাস্তি কি বলা হয়েছে। আমরা নর্মালি যে কোনো খুনের শাস্তি দেখি, মৃত্যুদণ্ড, খুন, তারপরে হাত কাটা, চুরির শাস্তি, এগুলোর শাস্তির পরিমাণ দেখলে বোঝা যায় যে এটার ক্ষতির পরিমাণটা কি পরিমাণে ছিল। দেখেন, যখন শাস্তি হচ্ছে তাকে জনসমক্ষে পাথর মেরে হত্যা করা, এটা এমন একটা ম্যাসিভ একটা শাস্তি। এই ম্যাসিভ শাস্তির মূল কারণটাই হচ্ছে যাতে করে এখান থেকে সাইকোলজিক্যালি মানুষ যারা জীবিত আছে বা যারা নিরপরাধ বা সমাজের বাকি যারা, তারা যেন হিউজ একটা লেসন পায়, তাদের হৃদয়ের মধ্যে, তাদের মনের চিত্রপটে যেন একটা উদাহরণ থেকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটে। এই জন্য এই শাস্তিটা এইভাবে দেওয়া হয়েছে। সো এটার ব্যাখ্যাটা পুরোটাই সাইকোলজিক্যাল। আমি যদি 3টা ধাপে বলি, যে যখন একটা ধর্ষণের যে ভিকটিমটা, মেয়েটা, তার কি কি নষ্ট হয়, দেখেন তার ফিজিক্যাল অ্যাবিউজ হয়, তার ইজ্জত সম্ভ্রম যেটা মানুষের প্রধান জীবনের চালিকা শক্তি, সেটাকে সে ভুলুণ্ঠিত করা হয়। তারপরে তার শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়, তার সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়, এবং তার যেই
আবেগ এবং ইমোশনের যে জায়গাটা, সেই জায়গাটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়। সো তার অস্তিত্ব বলতে সে কিছু থাকে না। তো এই কারণে মানে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এত ডিপ ইফেক্ট একটা ধর্ষণের ঘটনাতে ব্যাপারে যখন যেই নারীটার ক্ষেত্রে এটা হয়, তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। তার যতগুলো জিনিস নষ্ট হয় সেগুলো কাভার করার জন্য সমাজ, আমাদের পরিবার যথেষ্ট পরিমাণে কোনো কিছুই দেয় না। তো এটা যে দিবে না, এটা আল্লাহ তাআলা জানতেন, যার কারণে আল্লাহ তাআলা শাস্তির বিধানটা এমন দিয়েছেন যাতে করে এই যে শাস্তিটা যদি তার হয়, তাহলে কি হবে, যে ভিকটিম, তার ভিকটিমের হৃদয়ের যে ক্ষতটা সেটা অনেকটা পুষিয়ে যাবে। এটা হাদিসে আসছে যে যখন একটা নারীকে এরকমভাবে জোরপূর্বক ধর্ষণ করা হয়, তখন তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কেন দেয়া হয়েছে এখানে? আর মৃত্যুদণ্ডের ধরনটাও দেখেন, কি পরিমাণে ম্যাসিভ একটা আয়োজন করে সমাজের সবাই মিলে তাকে পাথর মেরে মারবে। তার মানে সবাই পার্টিসিপেট করতেছে তাকে হত্যা করার ক্ষেত্রে। তো যখন একটা মানুষ এভাবে করে একটা শাস্তি বাস্তবায়ন করে, তখন কিন্তু তার জীবনের মধ্যে বিশাল একটা সে শিক্ষাটা পায়। তো পুরো জিনিসটাই তার মনের জগতে একটা বড় জায়গা দখল করে নেয়। আর এই মনের জগতে জায়গা দখল করা এবং মনের জগতে এটাকে পরবর্তীতে নিজেকে পরিচালিত করার জন্য যেই রসদ দরকার, যেই তথ্য এবং উপাদান দরকার, এটা পুরোটাই সাইকোলজিক্যাল বিষয়। ধন্যবাদ। এখন আমাদের আরেকটা বিষয় জানার এখানে, সেটা হচ্ছে ধর্মীয় বিধান ও মনোবিজ্ঞান একসঙ্গে কেন আলোচনা করা প্রয়োজন বর্তমান সময়? এটা মানে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এবং এইটা সবসময় প্রায়োরিটিতে থাকা উচিত। যে আমরা মনে করি মনোবিজ্ঞান অ্যান্ড সাইকোলজি আলাদা একটা বিষয় এবং ইসলাম অ্যান্ড শরিয়া আলাদা একটা বিষয়। এটা আসলে কখনোই আলাদা ছিল না, এটা সবসময় একসাথে ছিল। মনোবিজ্ঞানের মূল বিষয়টা হচ্ছে মানুষের যেই মনের ভিতরের অনুভূতিগুলো, মনের ভিতরের যেই তার একটার কারণে আরেকটা রিয়াকশন প্যাটার্নগুলো, এই রিয়াকশন প্যাটার্নগুলো একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত, যেটা আজকে আমার যেভাবে আছে ডিজাইন করা, সেই ব্রাজিলের এক নন মুসলিমেরও একইভাবে ডিজাইন করা। যেমন আমাদের 2টা হাত, 2টা পা, চোখ, এরকমভাবে প্রত্যেকটা মানুষের মনোজগতের ভিতরে সাইকোলজিক্যাল কেমিক্যাল প্যাটার্নটা সেভাবেই ডিজাইন করা। প্রত্যেকটা মানুষের ডোপামিনের একটা দরকার পড়ে, মানে আনন্দের যে একটা কেমিক্যাল, তারপরে তার সম্মান বোধ বা সেলফ এস্টিমের যে কেমিক্যাল সেরোটোনিন, এটাও দরকার। তারপরে তার যে নিঃস্বার্থভাবে কাজ করা, মানুষকে উপকার করার জন্য যে আনন্দ, অক্সিটোসিন, সেটা ডিজাইন করা আছে। সো কোনটা কিভাবে ডিজাইন করা আছে, সব একেবারে কমন ভাবে ডিজাইন করা। তো আলোচনা যদি আমি আলাদাভাবে করি, তাহলে আমি কখনোই বুঝতে পারবো না যে ইসলাম যে মনোবিজ্ঞানকেই সামনে রেখে, ইসলাম যে মানুষের ভিতরে মনের ভিতরে যে স্ট্রাকচারটা আছে সেটাকে সামনে রেখে যে বিধানটা দিয়েছে, এটা কখনো বোঝা যাবে না যে আলোচনা যদি আলাদা হয়, মানে আলোচনা যদি একসাথে হয় যে মনোবিজ্ঞান আর ইসলাম এটার সাথে সম্পর্কটা কি। এটা মানে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমাদের যেমন শারীরিক গঠন একরকম, সারা পৃথিবীর সব মানুষের একইভাবে, সারা পৃথিবীর সব মানুষের সাইকোলজিক্যাল প্যাটার্নের গঠনও শুরুতে একরকম ছিল। তারপরে মানুষ এটাকে নানান রকমের ভুল প্র্যাকটিস, ভুল তথ্যের উপর ভিত্তি করে ডিস্টর্শন করা হয়। তো এই জন্যই দুইটাকে একসাথে আলোচনা করাটা অনেক বেশি দরকার। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে ইসলামের যে বিধানগুলো আছে এবং ইসলামের বিধানগুলোকে মূলত মানুষের যে মানসিক অবস্থা, যা মনোবিজ্ঞান যাকে আমরা বলছি, সেটাকে সামনে রেখে মূলত ডিজাইন করা হয়েছে, বা সৃষ্টিকর্তা এই বিষয়টাকে সামনে রেখে ডিজাইন করেছেন। বিষয়টা এরকমই। অবশ্যই, একদমই ঠিক বলেছেন যে সৃষ্টিকর্তা আমাদেরকে যখন বানিয়েছেন, আমাদের মায়ের পেটের ভিতরে আমাদের ব্রেইনের কনস্ট্রাকশনের সময় ব্রেইনের যেই নিউরোকেমিক্যাল যেই প্যাটার্নগুলো, স্ট্রাকচারগুলো সব সেইভাবে করে সেট করা আছে, যেটা আমরা দেখি না, যেটা এক্সপার্টরা মেশিনের মাধ্যমে দেখে, বা মেডিকেল সায়েন্স বলেন, পরবর্তীতে নিউরোলজি রিসার্চের আমরা এগুলো দেখতে পাই। বা সাদা চোখে এগুলো দেখা যায় না। সাদা চোখে আমরা হাত পা, চোখ, কান, মুখ দেখি, সব ঠিক আছে, হ্যাঁ একরকম। বাট ভিতরে যে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নও সেম, এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবারই সাইকোলজিক্যাল প্যাটার্ন সেমই থাকবে, এবং সেম থাকার কারণেই আমরা যখন হাসি একই স্টাইল হাসি, আমরা যখন কান্না করি একই স্টাইলে কান্না করি, সবার চোখের পানি সাদা। একইভাবে সিকিউরিটির যে বিষয়টা, আমি আপনাকে আঘাত করছি না, আপনি আমাকে আঘাত করছেন না, কারণ আমি আপনাকে নিরাপদ মনে করতেছি, আপনি আমাকে নিরাপদ মনে করতেছেন। বা যদি নিরাপদ মনে না করতাম, আমরা একসাথে বসতে পারতাম না।
আফ্রিকার জঙ্গলে যে মানুষটা থাকে সেই মানুষটার ভিতরেও নিরাপত্তার ডেফিনেশন একরকম, যেটা আমি শহরে থেকেও একই রকম। তো ওই ভিতরেকার যেই জগৎ, মনোজগতের যেই প্যাটার্ন এবং স্ট্রাকচার, এগুলো সমস্ত আদম ইনসানের মধ্যে একই রকম। জি ভাই, তো দর্শনের যে ঘটনাগুলো ঘটতেছে তাতে মানুষের যে মানসিকতা তার উপরে কিরকম প্রভাব পড়তেছে? ধর্ষণের ঘটনায় মানুষের মানসিকতা এমনভাবে তছনছ হয়ে যায়, বিশেষ করে ভিকটিমের ক্ষেত্রে, ভিকটিমের পরিবারের ক্ষেত্রে। এটা পুনরুদ্ধার করাটা অলমোস্ট ইম্পসিবল যদি সিস্টেমেটিক ট্রিটমেন্ট এবং সিস্টেমেটিক প্র্যাকটিসের মধ্যে না যায়। আমি আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে একটা মানুষের সম্মানবোধ, একটা মানুষের আনন্দ এবং জীবন উপভোগ করার যে একটা মোটিভেশন, সবকিছু নষ্ট হয়ে যায় যখন তার জীবনে বা তার পরিবারের কারোর জীবনে একটা রেপের মতো বা ধর্ষণের মতো ঘটনা ঘটে। এটা ওই পরিবারের সাথে সাথে সমাজের আশেপাশের মানুষদের মধ্যেও একটা খুব তীব্র প্রভাব বিস্তার করার কথা যদি সে সুস্থ মস্তিষ্কের মানুষ হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার পরিবার বা আমার পরিচিত কারোর মধ্যে যদি এটা না হয় বা আমার জীবনে না হয়, তাহলে আমি অন্যের জীবনে যে কি ঘটেছে সেটাকে আমি এমপ্যাথি দিয়ে ফিল করার যে বিষয়টা, এটা দিন দিন কমে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল, সবার মধ্যে সিমিলার একটা দয়া এবং সিমিলার একটা সহানুভূতি কাজ করার কথা ছিল, কিন্তু এটা দিন দিন কমে যাচ্ছে। এটাই হচ্ছে আশঙ্কার একটা বিষয়। একজন ধর্ষকের মানসিক গঠনটা কেমন হয়? তার সাইকোলজিক্যাল প্যাটার্ন বা তার যে মানসিক অবস্থা এটা কিরকম হয় মূলত? একজন ধর্ষক সে কিন্তু যখন ধর্ষণটা করে ওই সময় যে সে অপরাধটা করেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা তার অনেক আগে থেকে তার মনের ভিতর চলতে থাকে। এটা দুনিয়ার মানুষ জানে না, আশেপাশের মানুষ জানে না। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস দুইবার ঘটে। একবার ঘটে ব্রেনে, বাস্তবায়ন হয়ে যায় ব্রেনে, তারপর এটা রিয়েলিটিতে বাস্তবায়ন হয়। কোনো মানুষ বাহ্যিকভাবে প্রকাশ পায় আর কি, হ্যাঁ, বাহ্যিকভাবে যেটা প্রকাশ আমরা পায়। দেখতে পাই। আমি যখন প্ল্যান করি কোনো একটা কাজ করব, বা যে কোনো মানুষ যখন প্ল্যান করে বা ধর্ষক যখন প্ল্যান করে যে কাউকে টার্গেট করে, তখন কিন্তু তার ভিতরে একটা ওই পুরা সিনটা তার ভিতরে একবার এক্সিকিউশন হয়ে যায়, প্লে হয়ে যায়। ওই মুভিটা, মাইন্ড মুভিটা তার ভিতরে একবার প্লে হয়ে যায়। সে কিভাবে করবে, কেমনে করবে, কি প্ল্যান করবে, তারপরে কি করবে, এই পুরো জিনিসটা কিন্তু সে একটা স্ট্র্যাটেজিক্যালি তার ভিতরে একটা এলোমেলো হলেও প্ল্যান থাকে। তো ওই অ্যাক্টিভিটি গুলো যখন হতে থাকে, তখন কিন্তু আমরা তাকে ভদ্র মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এই পরিবারে, আশেপাশে, সমাজে, অফিসে, কলিগে, রাস্তাঘাটে সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই। কিন্তু তার ভিতরে কি চলছে এটা কিন্তু আমরা জানতে পাই না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমি এজন্য বলবো যে আপনার আশেপাশে যে সমস্ত পুরুষ মানুষ আছে, তাদের বিহেভিয়ার প্যাটার্নটা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আপনি হয়তোবা বেশ কিছু ইনসিডেন্ট থেকে আগেই বেঁচে যেতে পারবেন। ফর এক্সাম্পল, যদি কোনো মানুষ একটু এলোমেলো কথা বলে, এলোমেলো কথা মানে যেখানে যেটা বলার কথা না সেখানে সেটা বলছে, এবং ফান বা হাসি তামাশার ছলে কি করে নানান রকমের মানে যৌন উত্তেজক কথাবার্তা বা ইভেন এরোটিক জোকস এগুলো বলে আশেপাশে মানুষকে টেস্ট করে। এটাকে বলা হয় বাউন্ডারি টেস্টিং। ফর এক্সাম্পল, যাকে সে টার্গেট করেছে তাকে সে একদিনের টার্গেট করে নাই, মানে একদিনের মধ্যেই কিন্তু ঝাঁপায়া পড়ে না। তাকে সে আগে মাপে, তাকে মেজার করে, তার ভিতরে মনোজগতের ভিতরে তার কতটুকু কি কোন অবস্থায় আছে। সে তখন কি করে একটা সেটা মানে নোংরা কথা বলে, ফান করে, হাসি তামাশা করে দেখার চেষ্টা করে ওর রিয়াকশনটা কি হচ্ছে। ও যদি খুব সহজে নেয় এবং ও যদি হাসে, তখন বোঝা যাচ্ছে মনে হয় এখানে আরো কিছু বলা যাবে। শুরুতে ভিকটিমকে টেস্ট করা হয়, হ্যাঁ, বিভিন্ন শুরুতে মাধ্যমে। ভিকটিমকে টেস্ট করা হয়, ভিকটিমের যে মোরাল বাউন্ডারি এটাকে টেস্ট করা হয়। এই বাউন্ডারি টেস্টিংটা করার পরে সে বুঝতে পারে যে আচ্ছা না, সে তো মানে স্বাভাবিকভাবেই নিচ্ছে, সে তো রিয়াকশন দিচ্ছে না, সে তো রাগ করতেছে না। সো ওই সময়টাতে সে সাহসটা পেয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে অনেক ছেলে বা মেয়ে প্রথমে কিন্তু কথাবার্তা দিয়ে শুরু হয়, এটা সেটা কথাবার্তা থেকে তারপরে আস্তে আস্তে নানান রকমের শারীরিক বিষয়, পরবর্তীতে জৈবিক বিষয়, যৌন বিষয় নিয়ে দেখা যাচ্ছে কথাবার্তা বলে। তারা মনে করে এটা জাস্ট কথা, সমস্যা কি। বাট দিস আর দ্য স্টেপস টুয়ার্ড দ্যাট মানে রেপ ইনসিডেন্ট। এই সিঁড়িগুলো না পার হয়ে কেউ ডিরেক্টলি ঝাঁপায়া পড়তে পারে না। সো কোন একটা ধর্ষকের মানসিক অবস্থা এরকম থাকে, সে অতিরিক্ত পরিমাণে ফ্ল্যাটারি আচরণ করে,
মানে সে খুব বেশি কেয়ারিং, খুব বেশি সে অতিরিক্ত কেয়ারিং একটা আচরণ করার চেষ্টা করে, যেটা তার নর্মাল অবস্থায় করার কথা না। বা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু হেল্প করতে আসে। বেসিক্যালি বিহেভিয়ারে খুব আমি হেল্পফুল এরকম একটা ভাব থাকে বলা যায়। বিহেভিয়ারে হেল্পফুল ভাবটা থাকাটা সবার জন্যই ভালো, কিন্তু সে দেখা যায় যে তার যে রোল, ফর এক্সাম্পল সে কলিগ, ফর এক্সাম্পল সে জাস্ট ফ্রেন্ড। এখন জাস্ট ফ্রেন্ড হিসেবে সে কোনোদিন এটা বলতে পারে না যে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, অথবা ঠিক আছে আমরা এখানে ওয়েট করি, ওরা যাক এখানে, তো বাসায় একা থাকতে পারি, সমস্যা নাই। তো এই ধরনের যে ইজিলি যে কোনো জিনিসকে ইজিলি নিয়ে নেওয়া যে একটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা সে দেয়। যারা এটা নিয়ে এত চিন্তা করার কথা, এই মুভিটা দেখো, এই সিনটা দেখছো, এটাতে তারা এটা করছে। সো এমন একটা মানে এমন একটা আপত্তিকর বিষয়টাকে সে খুব নর্মাল ভাবে, খুব এন্টারটেইনিং ভাবে, খুব নাইস ভাবে উপস্থাপন করে এটাকে জুসি নর্মালাইজ করার ট্রাই করে। যখন নর্মালাইজেশনটা হয়ে যায়, যাকে সে টার্গেট করে, তখন সে পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। তো এই জন্য এই জায়গাটাতেই কিন্তু বলা হয়েছে যে তোমরা জিনার কাছেও যেও না। সো ওই জিনার কাছে যাওয়ার মানে এটাকে আমরা জিনার কাছেও যাই না, কোরআনের যে কথাটা এটাকে আমরা ধরতে পারি। দিস আর দ্য স্টার্টিং পয়েন্টস অফ জিনা বা ধর্ষণের যে কোনো এটা হলো স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্টটা যদি আমরা ধরতে পারি, তাহলে যে কোনো একটা মানুষ বুঝতে পারবে যে তার ইন্টেনশনটা কোন দিকে যাচ্ছে, তার সাইকোলজিক্যাল স্ট্রাকচারটা কিন্তু বাজে দিকে। মানে এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস পাই, সেটা যে কোরআনে যে বলা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছে যে তোমরা জিনার কাছেও যেও না। মানে জিনার কাছেও যেও না মানে হচ্ছে জিনার কাছে যাওয়ার পর কিন্তু জিনার স্টেপগুলো শুরু হয়। ডেফিনেটলি। তার মানে আমি জিনার যদি কাছেও না যাই, মানে স্টেপগুলো থেকে আমি যদি অ্যাভয়েড করি বা দূরে থাকি, তাহলে অটোমেটিকলি আমি এই বিষয়গুলো থেকে বেঁচে থাকবো বা বেঁচে যাবো। সহজ হিসাব হচ্ছে এটাই। অবশ্যই আপনি যে কোনো একটা জমিদার বাড়ির কথা চিন্তা করেন, সেই বাড়ির অন্দরমহলে কি আপনি প্রথমে যেতে পারবেন? ওর তো আশেপাশে চৌহদ্দিতে পাহারাদার থাকে। জি। সো ওর অন্দরমহলে যাওয়ার জন্য যেই পরিমাণে বাধা অতিক্রম করতে হয়, প্রথমে বাইরের এরিয়া কভার করতে হবে, তারপরে ভিতরে, তারপরে পারমিশন, অনেক কিছু। সো এই যে সিকিউরিটি সিস্টেম, এটা কিন্তু তার অন্দরমহলকে নিরাপত্তা দেওয়ার জন্য করা হয়েছে। একইভাবে একটা মানুষ, একটা নারী, তার যে একটা মনোজগৎ এবং তার যে একটা অন্দরমহল আছে, পার্সোনালিটির অন্দরমহল, সেখানে ঢোকার জন্য অনেকগুলো ব্যারিয়ার যদি না থাকে, তাহলে একটা মানুষ সেই করে ওই জায়গাটাতে প্রবেশ করে তাকে অ্যাটাক করে ফেলতে পারে। তো এই জন্য সবসময় কথোপকথন থেকে সবকিছু স্টার্ট হয়। জি। কথোপকথনের মধ্যেই স্টপ করতে হবে, কথোপকথনের মধ্যেই বুঝতে হবে যে এটা কোন দিকে ইঙ্গিত করছে। আপনার এই কথা আমার আরেকটা জিনিস মাথায় আসলো যে ইসলামের যে হুকুম মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে অপরিচিত পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা, মানে মেয়েলি সুন্দর টোনে কথা না বলা, যাতে সে আকৃষ্ট না হয়। কারণ আকৃষ্ট হলে না আস্তে আস্তে তার সাথে সম্পর্ক করা, কথা বলার চেষ্টা করা, তার কি অবস্থা, তার খোঁজখবর না, এটার স্টার্টিং তার কথা থেকেই। মানে ইসলাম শুরুতেই স্টপ করে দিছে যে তুমি যখন কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলবা মহিলার ক্ষেত্রে, তখন কর্কশ ভাষায় কথা বলো, যাতে সে তোমার প্রতি আকৃষ্ট না হয়। ঠিক যেটা আপনি বললেন আর কি এখন আমাদেরকে। এটা তো মানে খুবই দারুণ একটা বিষয় যে একটা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলার জন্য বলা হচ্ছে, তার মানে নিশ্চয়ই একটা বড় ধরনের সাইকোলজিক্যাল ব্যাপারে, মানে ইসলাম কিরকম সেফটি দিয়েছে একটা নারীকে এই পার্টে। হ্যাঁ, নারীকে সেফটি দিয়েছে, নারীকে বলেছে তুমি এটা বুঝো না বুঝো তুমি এভাবেই কথা বলা উচিত তোমার। একই সাথে তার যে বিউটি আছে, তার যে প্রপার্টি আছে, তার যে সৌন্দর্য আছে, তার গ্ল্যামার আছে, এগুলোকে কিন্তু বলেছে তুমি ঢেকে রাখো, কভার করে রাখো। সো যত দামি সম্পদ হয় মানুষ তত বেশি সিকিউরিটি দেয়। হীরা জহরত বা স্বর্ণের দোকানগুলোতে আপনি যে দেখবেন কি পরিমাণে সিকিউরিটি এবং কি পরিমাণে সুন্দর প্রোটেকশনের মাধ্যমে তাকে রাখা হয়। এটা যদি রাস্তা যে কোনো জায়গায় ফুটপাথে থাকতো তাহলে তো লুণ্ঠন হয়ে যেত। তো নারীর সম্মান তো এই কোনো বস্তুগত বিষয়ের চেয়ে অনেক উপরে। তো নারী যদি নিজের সম্মানটাকে একটু রিয়েলাইজ করতে পারে, হাউ ভ্যালুয়েবল আই এম, তো এটা যদি সে ফিল করতে পারে, তখন তাকে তার কমন সেন্স তাকে বলবে যে তুমি তোমার বিউটিটাকে কভার করে নাও, যাতে করে অন্যটা নারী পুরুষ এটাতে আকৃষ্ট না হয়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে এই যে ভয়াবহ অপরাধ ধর্ষণ, এটাতে একটা মানুষ মানে কি কারণে এই অপরাধে সে লিপ্ত হয়, তার পিছনে মৌলিক মানে সাইকোলজিক্যাল দিক থেকে কোন কারণটা তার পিছনে কাজ করে মূলত? আচ্ছা, এখানে কয়েকটা বিষয় হলো যে একটা হলো বায়োলজিক্যাল কারণ, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ। জি। দুইটা কারণের প্রথমটা যদি বলি, বায়োলজিক্যাল কারণটা হচ্ছে যে কোনো একটা মানুষ যখন তার স্পেসিফিক এইজে আসে, ফর এক্সাম্পল যে পিউবিটি বা তার যে বয়সন্ধিকালের পরে যে তার যে যৌবনটা আসে, এই যৌবনের একটা হরমোনাল প্রেশার আছে, যে প্রেশারটা অনেক মানুষ ম্যানেজ করতে পারে ভালো, অনেক মানুষ ভালো ম্যানেজ করতে পারে না। এই প্রেশারটা
3 ভাবে মূলত ম্যানেজ হয় বা 3টা লেয়ারে থাকে এটা। একটা হচ্ছে তার বেসিক তার যে অনুভূতি, ফিজিওলজিক্যাল যে কারণটা, সেটার মধ্যে ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে তার হরমোনাল ড্রাইভ। এই বিষয়টা সিগমুন্ড ফ্রয়েড, বিখ্যাত একজন সাইকোলজিস্ট, তার একটা সাইকো অ্যানালিটিক থিওরি আছে। সেই থিওরি মতে প্রত্যেকটা মানুষ তাড়িত হয় তার মানে যে যৌবনের ধাক্কা, বা সেটাকে সে টেকনিক্যাল টার্ম বলে সে লিবিডো। এই লিবিডো দ্বারা প্রভাবিত হয়, লিবিডো দ্বারা তার ভিতর সবকিছু আচরণগুলো হয়। তো এইটাকে কাভার করার জন্য বা এটাকে ম্যানেজ করার জন্য সে আরো 2টা লেয়ার কথা বলেছে। একটা হচ্ছে যে ইগো বা সোশ্যাল নর্মস, কালচার বা সোশ্যাল যেই নিয়ম নীতি আছে, পারিবারিক শিক্ষা, সোশ্যাল মানে সামাজিক শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো যখন কারোর মধ্যে প্রপারলি থাকে তখন সে এটাকে কন্ট্রোল করতে পারে, সেটাকে প্রপারলি চ্যানেলাইজ করতে পারে। সে তখন বুঝতে পারে যে না, আমি বিয়ের আগে আমার ওয়াইফ ছাড়া আমি এটা কারোর সাথে এক্সারসাইজ করতে পারবো না বা করা উচিত না, এবং সমাজ পরিবার তাকে এই জিনিসগুলো শিখায়। তো দিস ইজ হাউ সে কি করে তার ভিতরে যে এই যে কুপ্রবৃত্তির যে কামনার যে ধাক্কাটা, সেটাকে সে সামাল দেয়। যখন কোনো একটা ধর্ষক বা কোনো একটা মানুষ যে এই ধরনের ক্রাইম করে ফেলে, তার যে সামাজিক এবং তার যে পারিবারিক যে শিক্ষার যখন পরিপূর্ণতা না থাকে বা এটা যদি দুর্বল থাকে, এটা যদি কেউ খেয়াল করে তাকে ভালো করে না শেখায়, এবং এটার জন্য সে যদি শাস্তি এবং এটা পুরস্কারের বিষয়টা সে না জানে, অ্যাপ্লাই না করে, তখন তার মধ্যে মনে হবে যে এটা ছোট্ট একটা বাউন্ডারি, এটা ধাক্কা মারি আমি উড়ে ফেলতে পারবো। সে যখন জি। দেখে যে আমি তিরস্কার পাচ্ছি না, আমার কোনো শাস্তির কোনো ব্যবস্থা নাই বা শাস্তি আমার আসবে না আমার ঘাড়ের উপর, বা কেউ কিছু বলবে না, আমাকে একটু হয়তো অ্যাভয়েড করবে, ফাইন, আমি এটা এত বড় একটা ড্রাইভ, সে এটা ধাক্কাটা সামলাতে পারে না। বাট তার উপরে ফ্রয়েড আরেকটা লেয়ার বলেছে, সেটা হচ্ছে যে সুপার ইগো। সুপার ইগোটা হচ্ছে মানুষের মোরালিটি, মানুষের এথিক্যাল যে স্ট্যান্ডার্ড, মোরাল যে স্ট্যান্ডার্ড, এখানে স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ডটাও এখানে চলে আসে। যে স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ড বা স্পিরিচুয়াল মোরালিটি আমাকে কি করে, একেবারে পুরোপূর্ণভাবে গাইড করে ফেলে, স্ট্রাকচার করে ফেলে। যেরকম ভাবে আরসিসির মাধ্যমে একটা দেয়ালকে মজবুত করা হয়, দেয়ালটা সহজেই ভেঙে পড়ে না। এই স্পিরিচুয়াল এবং ইসলামিক যে রুলস গুলো আছে, আমরা যেহেতু মুসলিম, আমরা ইসলামিক রুলস এর কথাটাই বলবো, যে ইসলামিক রুলস গুলো যখন আমার মাথায় জানা থাকে, আমার প্র্যাকটিস থাকে, তখন কি হয়, এই যে লিবিডো বা এই যে উপর প্রকৃতির ধাক্কা, এটাকে আমি খুব শক্তভাবে দমন করতে পারি, এবং যে কোনো মানুষ শক্তভাবে দমন করতে পারে। এখন যেই মানুষের সামাজিক এবং পারিবারিক যে শিক্ষা এবং তার যে মোরাল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এই দুইটাই যদি দুর্বল থাকে, তাহলে তার যে কুপ্রবৃত্তির যে কামনা বাসনার যে ধাক্কা, সেটা তো সে সামলাতে পারে না। সে তখন কি করে, নানান রকমের ইনসিডেন্ট করে ফেলে, পরিবারের ভিতরে মানুষকেও সে টার্গেট করে ফেলে, পরিবারের বাইরে মানুষকেও সে টার্গেট করে ফেলে, তার মধ্যে সেই হিতাহিত জ্ঞানটা থাকে না। তো ওই জায়গা থেকেই পরবর্তীতে একটা মানুষ ফিজিওলজিক্যাল কারণে এই ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটায়। আচ্ছা, যদি মানে বিষয়টা এরকম হয় যে ফিজিওলজিক্যাল মানে সে যদি বিষয়টা পুরোপুরি কভার করতে না পারে, তাহলে দেখা যাবে তার নিজের ঘরে তার তার বন্ডিং এর ভিতরে যারা আছে, তার কাছের লোক তারাও তার কাছে নিরাপদ না। বিষয়টা এরকমই দাঁড়ায় তাহলে। হ্যাঁ, মানে তখন যখন যখন তার মানে সাইকোলজিক্যাল যে কারণটা, সাইকোলজিক্যাল যে রিজন গুলো, সেগুলো যখন মানে দুর্বল, সাইকোলজিক্যাল যে বাউন্ডারি গুলো, জি, এই বাউন্ডারি যখন দুর্বল থাকবে, এই বাউন্ডারি ভেদ করে ওই পাগলা ঘোড়াটা বেরোয় যাবে। আপনি খুব মানে খুব দুঃখজনক কিছু নিউজ হচ্ছে, আমরা বেশ কিছু কেস স্টাডি এরকম পাচ্ছি, ফ্যামিলির ভিতরে এরকম নির্যাতনের, এরকম ইনসিস্টের ঘটনা ঘটছে, যে ইভেন মা পর্যন্ত নিরাপদ না ছেলের কাছে, ইভেন বোন পর্যন্ত নিরাপদ না ছেলের কাছে, ভাইয়ের কাছে। এবং এবং সামটাইমস কিছুদিন আগে তো একটা পুলিশের কেস আসলো জি, এরকম, নিউজে আমরা দেখলাম। যে বাবা দ্বারা জি, রেপ হতো। তো এইটা কখন হয়? দেখেন, দুনিয়ার জাগতিক শিক্ষা কিন্তু মানুষকে ইনফরমেশন দেয়, মানুষকে মোরালিটি শিখায় না। মোরালিটি শিখায় হচ্ছে একমাত্র ইসলামিক রুলস তার বা বিশ্বাস মূলত তার বিশ্বাস তো বিশ্বাসী, কিন্তু মানে বিশ্বাসটা ধর্মীয় যখন বিশ্বাসটা মূলত তাকে হ্যাঁ, মোরালিটা শিখায় আর তার কি। বিশ্বাস যদি এরকম হয় যে আমি এটা করলে সমস্যা কি, হুম, কোনো জায়গায় তো আটকাচ্ছে না, কারোর তো ক্ষতি হচ্ছে না, এবং এটা সে তার বিশ্বাস, তার লজিক সে সেট করে ফেলেছে। আর যারা ধর্ষক, তাদের কিন্তু এরকম একটা জাস্টিফিকেশন লজিক থাকে, যে আমি যেহেতু সমাজে সবকিছু স্বাভাবিকভাবে পাচ্ছি না, আমার এটা লাগবে, আমার এখন এছাড়া উপায় নাই।
ও তো আমাকে আমার দিকে তাকায় হাসছে, আমার সাথে গল্প করতেছে, তার মানে নিশ্চয়ই তারও আগ্রহ আছে। So আমি এটা তার মতো করে সে একটা ব্যাখ্যা দাঁড় করায়। ব্যাখ্যা দাঁড় করায়। হ্যাঁ, সে নিজের তার অপরাধ পক্ষে। বোধকে সে সাইড কাটার জন্য সে একটা এরকম তার নিজস্ব একটা ব্যাখ্যা থাকে। আদারওয়াইজ এরকম একটা ক্রাইম সে করে ফেলবে, সে নিজেকে ক্রিমিনাল পজিশন থেকে এই ধরনের কাজ করে না। সে নিজেকে সামহাও একটা রাইট পজিশনে মনে করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমানে অনলাইন যুগ, মানে এত অ্যাভেলেবল বিষয়গুলো, যার কারণে পর্নোগ্রাফির কারণে মানে অতিরিক্ত যে যৌন উদ্দীপনা, এটা মানুষের মনস্তত্ত্বে কিরকম প্রভাব ফেলে? খুবই দারুণ একটা প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পর্নোগ্রাফি এমন একটা ভয়াবহতা, এমন একটা ভয়াবহ একটা ডিজিজ, এটা আমি ডিজিজই বলবো। এটা মানুষের যে নর্মাল স্ট্যান্ডার্ড ভদ্রলোকই যে সমস্ত চিন্তা চেতনার স্ট্যান্ডার্ড থাকে, সবগুলোকে একসাথে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার একটা হাতিয়ার হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফিটা পুরো ইন্ডাস্ট্রিটাই থেকে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এটার মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে যেই জৈবিক যেই একটা চাহিদা আছে, এটা গোপনে মানুষ ফুলফিল করার ট্রাই করে। সিগমুন্ড ফ্রয়েড এটাকেই যে লিবিডো বলেছিল, যে যৌন উত্তেজনা এবং যৌন হরমোনের দ্বারা ড্রাইভ যেটা হয়। একটা পুরুষ মানুষ যখন সে একটা পর্নোগ্রাফি দেখে, তার ভিতরে কি হয় অ্যাকচুয়ালি, অনেকগুলো ইমেজ ব্রেইনে স্টোর হয়। আর আমাদের ব্রেন সবসময় সবকিছু ইমেজ আকারে স্টোর করে। ওর কাছে ডেটা কোনো নাম্বার বা অ্যালফাবেট বা সবকিছু আসে ইমেজ আকারে। সো ইমেজ আকারে আসে কারণে এগুলো হতে থাকে। আমাদের ব্রেন কি পরিমাণে পাওয়ারফুল, প্রতি মিনিটে 4,500 মতো সে ইমেজ ক্যাপচার করে রাখতে পারে। তো এই ইমেজগুলো যখন তার মাথায় লোড হয়, তখন এই ইমেজের উপর ভিত্তি করে তার ব্রেইনের কেমিক্যাল রিয়াকশনগুলো শুরু হয়। আপনি যদি এখন হঠাৎ মনে করেন যে আপনার বিগত বছরে কোনো একটা দুর্ঘটনার কথা এখন মনে করেন, আপনি জাস্ট 10 সেকেন্ড এটা নিয়ে ভাববেন, ইমেজটা আবার মাথায় নিয়ে আসবেন, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যাবে, আপনার মুড চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, ওই ইমেজের সাথে কানেক্টেড যে সমস্ত নিউরোকেমিক্যালস গুলো আছে সেটা রিলিজ হওয়া শুরু করে। যখন একটা মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত হয়, সে যখন দেখার পরও এটা যে স্টোরে তার ব্রেনে যে ইমেজগুলো থাকে, এটা মাইন্ড মুভি চলতেই থাকে। এবং চলতে থাকার কারণে কি হয়, তার যে টেস্টোস্টেরন রিলেটেড যে সমস্ত তার জৈবিক হরমোনগুলো আছে, সেই হরমোনাল যেই সিগন্যালগুলো বা হরমোনাল যেই সোর্সগুলো, সে সবসময় কিছু না কিছু বের করতে থাকে, কিছু না কিছু বের হতে থাকে। এটা যখন বের হয়, তখন তার স্বাভাবিক অন্যান্য যেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির যেই হরমোনগুলো, ফর এক্সাম্পল তার যেই প্রিফ্রন্টাল কর্টেক্স, সামনে যেই চিন্তা অ্যানালিটিক করার যেই ব্রেনটা, সেটা সবসময় অফ থাকে। তখন কি হয়, তার যে হিতাহিতে জ্ঞানটা লোপ পায়। এটা প্রধান কারণ হচ্ছে তার বিহাইন্ডে এই ধরনের এরোটিক ইমেজগুলো তার ভিতরে চলছে। সে তখন না কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারে, না কাউকে সম্মানের দৃষ্টিতে দেখতে পারে, না মানে কাউকে নিয়ে ভালো কিছু ভাবতে পারে। সে তখন সবকিছুর মধ্যেই একটা মানে যৌনতার একটা ছোঁয়া খুঁজতে থাকে। তার সাবকনশিয়াস মাইন্ডটা ট্রেন হয়ে যায় যে আমি সবকিছুর মধ্যেই যৌনতা খুঁজতে থাকবো। কারণ যৌনতার উপাদান পেলেই তার ভিতরে যেই ইনার মানে চাহিদাটা, সেটা সামহাউ স্যাটিসফাই হয়, আর সে তখন মজা পায়। তো যখন একটা মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, তখন তার মোরাল স্ট্যান্ডার্ডটা একদম ঘুরিয়ে দেওয়া হয়। মোরাল স্ট্যান্ডার্ডটা একদমই থাকে না। সে তখন মানুষের তিরস্কারের ভয়ে হোক আর শাস্তির ভয়ে হোক, সে তখন ওই কারণে ভালো থাকে। যখনই সে সুযোগ পায়, যখনই সে একা হয়ে যায়, যখনই সে কাউকে একা পায়, তখন সে হায়নার মতো হিংস্র হয়ে উঠতে চায়। কারণ কি, তার ভিতরে যে অতৃপ্ত চাহিদাটা সে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছে, এটা সে পূরণ করার জন্য সে সামহাউ খুঁজতে থাকে। মানে শুরুতে বিষয়টা তাহলে আমরা ধরতে পারি এরকম যে শুরুতে সে সাপোজ পর্নোগ্রাফিতে আসক্ত, কিন্তু এই পর্নোগ্রাফিতে আসক্তর কারণে তার যে হরমোনাল যে বিষয়গুলো রিলিজ হচ্ছে, সে তো সুযোগ খুঁজতেছে কিন্তু সে পাচ্ছে না। তো পরবর্তী সে যে কোনো ওয়েতে, সেটা মানুষ হতে পারে, অন্য কোনো প্রাণী হতে পারে, যাকেই পাক সে সুযোগ মতো সে তার চাহিদাটা পূরণ করার চেষ্টা করে। ব্যাপারটা এরকমই ঘটে মনে হয়। হ্যাঁ, মানে সে আগের থেকেই অলরেডি হট হয়ে আছে, আগের থেকেই সামহাউ বিকৃত রুচির
উত্তেজিত হয়ে আছে। তো ওই সময় তার সামনে মানে পারিবারিক ইনসিডেন্ট গুলো ঘটেই তো ওইভাবে, পরিবারের ভিতরে এরকম হয়। রাস্তার মধ্যে সে যখন যাচ্ছে, সে তখন বৃদ্ধ মহিলা হোক আর যুবতী মহিলা হোক, সাধারণ নারী হোক আর বোরকা পরা নারী হোক, সে সামনে যাকেই পাবে তার উপর যদি সুযোগ পায় যে একটু নীরব অবস্থা, রাস্তাঘাটে কেউ নাই, আমি যদি এখন তাকে একটা অ্যাটাক করি, কেউ হয়তো বা ধরার মতো বলার মতো লোক পাবে না, বা আমাকে ধরলেও কিছু করতে পারবে না, তো আমি তাকে ভয় ভীতি দেখিয়ে এটাকে করতে পারবো। কাউকে সে পাইলো বা বাসার ভিতরে কাউকে পাইলো, সে তখন মানে নির্বিচারে সবার উপরে ঝাঁপিয়ে পড়ার মধ্যে একটা মানে হিংস্রতার মানসিক অবস্থা মধ্যে থাকে। তাৎক্ষণিক তার হিতায়ত জ্ঞান আর থাকে তার হিতায়ত জ্ঞান তো আগের থেকে সে লোপ পেয়ে গেছে। মানে ব্যাপারটা কিছুটা এরকম, আমি একটা রুটি বানানোর জন্য তাওয়া গরম করলাম, আগুন নিভিয়ে দিলাম ঠিক, কিন্তু তাওয়া ঠিকই গরম, এখন সেই তাওয়া যাকে স্পর্শ করানো হবে সেই পুড়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি। আমার অবশ্যই তাওয়া গরম করতে হবে যখন প্রয়োজন। আমি যখন আমার দাম্পত্য জীবনে আমার ওয়াইফের সাথে যাব বা আমার হাজবেন্ডের সাথে যাব, ওই সময় আমাকে অবশ্যই ওই অনুভূতিগুলোকে জায়গায় তুলতে হবে, ওটা দরকার আছে রিপ্রোডাকশনের জন্য, ওটা স্বাভাবিক। বাট আমি যদি যেন তেন জায়গায়, যে কোনো জায়গায় আমি নিজেকে এরকম নিজের ডিস্টর্টেড বা আমার বিকৃত চিন্তা চেতনা আমার মাথায় যে লোড করা আছে, পর্নোগ্রাফি দেখে মাথায় ঘুরতেছে, তো এই জন্যই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই রেপের ঘটনা বা ধর্ষণের ঘটনাগুলো ঘটতে থাকে। সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অভাবে ধর্ষণের হার বাড়ায়, এই বিষয়ে সাইকোলজিক্যাল কোনো ব্যাখ্যা আছে কিনা? অবশ্যই ব্যাখ্যা আছে। মানে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ, এটার সাথে যদি ধর্মীয় মূল্যবোধটাকে অ্যাড না করা হয়, তাহলে সামাজিক এবং পারিবারিক কোনোটাই পূর্ণতা পাবে না। আচ্ছা, এখানে তাহলে একটা প্রশ্ন আসে যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সাথে কেন আলাদাভাবে ধর্মীয় মূল্যবোধকে আমরা অ্যাড করব? এখানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার হতে হবে, বা দর্শক আপনারাও এটাকে খুব ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন যে সামাজিকভাবে যে জিনিসটা অ্যাকসেপ্টেবল, সবাই মিলে এটাকে মেনে নিয়েছে। যেমন সুদ, সবাই মিলে বাংলাদেশে মেনে নিয়েছে যে এটা একটা আর্ন করার মতো জায়গা, মানে সবাই মিলে যখন কোনো একটা জিনিস মেনে নেয়, এটাকে বলা হয় এথিক্যাল। সো এথিক্যাল জিনিসটা সবসময় রাইট হবে, ব্যাপারটা তা না। আর সৃষ্টিকর্তা প্রদত্ত আল্লাহর বিধান, যেটা যেই রুলসটা দেয়া আছে, সেটা হচ্ছে মোরালিটি। মোরালিটি এক জিনিস আর এথিক্যাল আরেক জিনিস। আপনি যখন বলছেন সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ, আপনি তখন মিন করছেন এথিক্যাল। দেখেন, ইউএস এর লাস ভেগাস শহরে যদি আপনি যান, সেখানে কিন্তু নোংরামের সমস্ত কিছু হচ্ছে, করছে এবং সবাই এটা মেনে নিচ্ছে। ওই শহরে কিন্তু ওইগুলো এথিক্যাল, ইভেন মানে রাষ্ট্রীয়ভাবেও সেটা এথিক্যাল, সবাই মেনে নিয়েছে। সবাই মিলে যখন খারাপ কাজ করতেছে, ওইটার মধ্যেও আবার এটা করতে পারবা, এটা করতে পারবা, এটা করতে পারবা না, এটা করতে পারবা না। সো ওরা কিন্তু নিজেরা নিয়ম সেট করে না। এটা হলো এথিক্যাল একটা বাউন্ডারি, এটা হলো সোশ্যাল বা পারিবারিক একটা বিষয়। এটার সাথে সৃষ্টিকর্তার যে মোরালিটি, সেটার কোনো কানেকশন নাই। কিন্তু যখন সৃষ্টিকর্তা মোরালিটিকে কেউ তার স্ট্যান্ডার্ড ধরে নেয়, কোন সমাজ ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে নেয়, কোন পরিবার ওটাকে স্ট্যান্ডার্ড ধরে নেয়, তখন তাকে বলা হয় যে মোরালিটির উপর বেস করে তার সামাজিক ইথিক্সটা দাঁড়াইছে। তো এই বিষয়টাতে এই জন্যই ইসলামিক যে বিষয়টা, মোরালিটির যে বিষয়টা, এটা আনা দরকার। প্রত্যেকটা মানুষ মোরালিটির উপর বেস করে যখন চলবে, তখন সে সেফ থাকবে। সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের উপর বেস করে যখন চলবে, তখন সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ সময় সময় পরিবর্তন হয়ে একটা জিনিস অমান্য করার মতো জিনিসও একজন মেনে নেয়, তখন এটা খারাপের দিকে চলে যায়। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, মানে ধর্ষণের হার যদি আমরা কমাতে চাই, সেক্ষেত্রে যা সামাজিক এবং পারিবারিক মূল্যবোধটাই বড় বিষয় না। এখানে ধর্মের আলোকে, বা আমরা যেহেতু মুসলমান, তো সেই হিসেবে ইসলামের আলোকে আমার সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে সাজাতে হবে। তাহলে মূলত আমরা এই বিষয়টাকে থামাতে পারবো বা এই বিষয়টাকে আমরা কমাতে পারবো। এক্স্যাক্টলি। আমি এই জায়গাতে কিছু মানে ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি। দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু একটা সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের একটা স্ট্রাকচার আছে, যেটা যেমনই হোক না কেন, সেটা কিন্তু মানে হিন্দু ধর্মের আলোকে হোক অথবা আলোকে না হোক, ওদের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। সেটা কিন্তু আপনি যদি গত 30 বছরের চেঞ্জ দেখেন, সেটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করতেছে অনেক কিছু। তারা যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে কালচারটা, হ্যাঁ, যেটা লিভ টুগেদার যে কালচারটা, ওইটা ওই দেশে এখন অনেকটাই অ্যাকসেপ্টেড একটা বিষয় হয়ে গেছে।
বিয়ে করবে কি করবে না, বা ইউরোপে তো এটা অনেক আগে থেকে চলে নরমাল, আসছে। এটা তাদের কাছে একদম সো ইজি বিয়ে জিনিস। বহির্ভূত যে সমস্ত মানে সম্পর্ক সেটাকে তারা নর্মালাইজ করে নিয়েছে। এটা হচ্ছে ওদের সামাজিক মূল্যবোধের অবস্থা। এটা সময়ের সময় কিভাবে পরিবর্তন হয়ে যায়। অথচ ইসলামে এটা চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই। বিয়ে ছাড়া কোনোভাবেই এটা করা সম্ভব না। তো যার কারণে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ যখনই ইসলামের মানে দৃষ্টিকোণ থেকে। মোরালিটির আঙ্গিকে হবে, হুম। তখন সেটা সেফটি দিবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে একজন মুসলমান হিসেবে না, একজন সাইকোলজিস্ট হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামে যে পর্দার বিধান রাখা হয়েছে, এটা আসলে সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটুকু যৌক্তিক, এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন। এইটা তো সাইকোলজিক্যাল দিক থেকে 100% যৌক্তিক, এবং এটা করাই হয়েছে সাইকোলজির কারণে। মানে পর্দার বিধানটাই আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মনের ভিতরে কি চলে এবং এটার কারণে কি কি ক্ষতি হতে পারে সেটার কারণে। আমি একটা জিনিস জানি না তার মানে এই না যে ওই জিনিসটা বাস্তব না। আমি জানি এটা আমার দুর্বলতা। আমি সাইকোলজির ভিতরকার স্ট্রাকচার না বোঝার কারণে যে সাইকোলজি মানে স্ট্রাকচার বা ফাংশন হবে না, ব্যাপারটা তা না। ফাংশন কিন্তু হচ্ছে, আমি বুঝি আর না বুঝি। জি। পর্দা কি করে? একটা সুন্দর নারীকে বা যে কোনো নারীকে, সুন্দর হোক বা কালো হোক সাদা হোক, সবাই সুন্দর, কিন্তু দেখার দৃষ্টিকোণ থেকে আলাদা করে এক একজন। নারীকে কাভার করে রাখা কেন বলা হয়েছে? আপনি দেখেন, পুরুষ মানুষ আকৃষ্ট হয় ইমেজ দ্বারা, চোখ দ্বারা। সে যখন চোখ দিয়ে কোনো একটা নারীকে দেখবে, নারীর সবকিছুই পুরুষকে আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা ডিজাইন করেছেন। আদারওয়াইজ কেউ বিয়ে করতো না। সো নারীকে ডিজাইন করা হয়েছে পুরুষকে আকর্ষণ করার জন্য। সো আমি যদি সব নারী মানে একটা পুরুষ যদি সব নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে তো আবার কোনো ডিসিপ্লিন থাকছে না, কোনো তো স্ট্রাকচার থাকছে না। তো এই জন্যই তো বিয়ের আগে বলা হয়েছে যে তুমি নারীকে দেখে নাও, কথা বলে নাও, পছন্দ হোক বা না হোক সে সিদ্ধান্ত নাও। ওই জায়গাতে কিন্তু ছাড় দেওয়া আছে। কিন্তু বাকি সময় কেন ছাড় দেওয়া হয় নাই? বাকি সময় রাইট টাইম না। সে যদি উত্তেজিত হয়ে যায় বা সে যদি পছন্দ হয়ে যায়, তার ভিতরে যে পাগলা ঘোরা সেটা জেগে উঠবে, এবং সে তখন তাকে নিয়ে কল্পনার জগতে তাকে নিয়ে অনেকবার রেপ করে ফেলবে, অনেকবার তাকে নিয়ে এরকম আজে বাজে চিন্তা করবে, তাকে নিয়ে ফ্যান্টাসির জগতে চলে যাবে। তো যারা পর্দা করে না, এই সমস্ত নারীরা, তারা হয়তো জানেও না বা জানে যে তাদেরকে নিয়ে ছেলেরা কি রকমের ফ্যান্টাসি করে থাকে। প্রত্যেকটা পুরুষ তার মনোজগতে যেই নারীকে সে বসায়, যেই নারীর ছবিকে, যেই নারীর গ্ল্যামারকে, যেই নারীর দেহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সে মনের ভিতরে বসায়, যাকে বলা হয় মানে তাকে কি ড্রিম গার্ল। ওই নায়িকারা কি করে? নায়িকারা ওই ড্রিম গার্লের পজিশনে যেয়ে মানুষের মনোজগতে ঢুকতে চায়। এবং কিছুদিন আগে একটা মেয়ে, জানি না সে নায়িকা কিনা, সে বলছিল যে আমি তো চাই যে আমাকে দেখে ছেলেরা দ্রুত বাথরুমে চলে যাবে। সে তার থটটা দেখেন, সে জানে যে নারীকে যখন যে একটা মানুষ খুব আকর্ষণীয়ভাবে দেখবে, সে তার ভিতরের যেই যৌন উত্তেজনা সেটা পূরণ করার জন্য সামহাও কিছু না কিছু করবে, এবং খুব কমন বিষয় হচ্ছে মাস্টারবেশন করা। সো এই বিষয়গুলো যাতে না হয়, এই জন্যই ইসলামে মানে পর্দার বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন দেখেন যে একটা ঘরের ভিতরে বা কাজিনদের মধ্যে যে পর্দার বিষয়টা, যে কাজিনদের মধ্যে যদি পর্দা না হয়, তাহলে কিন্তু সবাই কিন্তু ঘরোয়া পরিবেশে আছেন। ঘরোয়া পরিবেশে মানুষের মন মানসিকতা এবং তার সাবকনশিয়াসটা খুব বেশি পাওয়ারফুল অবস্থায় থাকে। সে তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে ফেলতে পারে। তো এই জন্যই পর্দা ওভারঅল নারীকে সুরক্ষা দেওয়ার জন্য মানে দেয়া হয়েছে, এবং পুরুষের সাইকোলজি ডিজাইনই করা হয়েছে ছবি দেখে চোখ দিয়েই উত্তেজিত হওয়ার জন্য। সো সে যেন, এই জন্য পুরুষকে বলা হয়েছে কিন্তু তুমি চোখ নিচে করে চলো। শুধু এমন না যে নারীকে বলা হয়েছে তুমি ঢেকে চলো, পুরুষকেও বলা হয়েছে তুমি তোমার চোখ নিচে করে রাখো। সো এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে চোখ দিয়ে কিন্তু পুরুষের হৃদয়ে নারীর ইমেজ ঢুকে, এবং তারপরে সেখান থেকে প্রসেসিং হয়ে নানান রকমের খারাপ চিন্তার উদ্রেক হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে নারীরা চোখ দিয়ে কিন্তু কারোর প্রতি দেখে আকৃষ্ট হয় না। নারীরা আকৃষ্ট হয় কান দিয়ে। তারা যখন খুব নাইস, সুদিং এবং প্রেমের কথাবার্তা, ভালো ভালো কথাবার্তা শুনে, এবং এই হৃদয় কান দিয়ে অডিটরি সিস্টেম দিয়ে তার হৃদয় যখন যায়, তখন সে ওই ছেলের প্রতি বা ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য নারীদের সাথে যে কথাবার্তা বলার যে বিষয়টা, এইটা
নারীদেরকে বলা হয়েছে তুমি যার তার সাথে কথা বলবা না, কথা বললে তুমি পা পিছলে যেতে পারো। এজন্য পর্দার সাথে সাথে নারীদেরকে ওই যে কনভারসেশন যাতে স্টার্ট না হয়, সুন্দরভাবে জি। নারী কথা বললো পুরুষ কথা বললো, তাদের মধ্যে চ্যাট হোক বা ফোনে কথাবার্তা হোক বা সামনাসামনি কথাবার্তা হোক, সো কোনো কনভারসেশন স্টার্টই করা উচিত না, যেটা একদমই প্রয়োজনীয় না। আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও কি মানে এই ধর্ষণ বৃদ্ধি হওয়ার একটা কারণ হিসেবে চিহ্নিত করা যায়? এটা তো অন্যতম প্রধান একটা কারণ। মানে জি। যতগুলো রিসার্চ আমরা দেখি, এম্পিরিক্যাল রিসার্চ বলেন, রিসেন্ট রিসার্চ বলেন, সবগুলোতেই দেখা যায় যে আইনের প্রয়োগটা যদি না থাকে, আইন থাকুক, প্রত্যেকটা দেশেই তো কিছু না কিছু আইন আছে, আইনের প্রয়োগটা যদি না থাকে তাহলেই ধর্ষকের মনের মধ্যে ওই সাহসটা উদ্রেক হয় যে আচ্ছা আমার তো তেমন কিছু হবে না, সর্বোচ্চ 6 মাস 1 বছর জেল হবে, সর্বোচ্চ না হয় এইটা আমার 1-2 লাখ টাকা ঘুষ দিয়ে আমি সেটিং করে বেরোয় আসতে পারবো। তো তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান থাকে, বা আদারওয়াইজ হয়তোবা থাকেও না, কিন্তু সে পরবর্তীতে বের করে ফেলে। সো আইনের প্রয়োগ যদি প্রপারলি হয় তাহলে ধর্ষণের হার একদম মানে ড্রাস্টিক্যালি শূন্যের কোঠায় চলে আসবে। এটার আমাদের এই দুনিয়াতেই প্রমাণ আছে। আপনি জাস্ট দেখেন যে সৌদি আরবের অবস্থা। ওইখানে আইনের যে প্রয়োগ আছে এটা ইসলামী আইন, শরিয়া আইন। আপনি কেউ বলতে পারে যে শরিয়া আইনের কারণে এটা অনেক বেশি আ হচ্ছে, ধর্ষণটা কমে যাচ্ছে। প্রতি ১ লাখে মাত্র 0.43 মানে মানে প্রায় 2 লাখে একজনও হয় না। তো ইরানেও কিন্তু অনেক কম। আচ্ছা, এখানে আমি মাঝখানে একটু বলি, ইরানে যাওয়ার আগে। সেটা হচ্ছে সৌদি আরবের ব্যাপারে অনেক কথা আমরা শুনি যে সাপোজ আমাদের বাংলাদেশ থেকে যে সকল নারী শ্রমিকরা যায়, তারা অনেকেই আছে যারা যৌনভাবে নিপীড়িত হন সেখানে। তো সেক্ষেত্রে তো আইনটা তাদেরকে সেরকম সেফটি দিতে পারল না। এক্ষেত্রে আসলে আপনার জবটা কি আসতে পারে? এখানে বিষয় ২ টা। একটা হচ্ছে যে কোনো একটা আ রেপের যে ভিকটিম নারী, সে যদি মানে মানে সরকারকে অভিযোগ দাখিল করে, সরকার তারপর থেকে অ্যাকশন নেওয়া শুরু করতে পারে। আর যেটা অভিযোগ আসেই না, সেটা তো সরকার জানেই না। তো সেখানে এটা মানে বিচারের আওতায় আসার সম্ভাবনাই কম। তো এখন যে সমস্ত নারীরা ওইখানে যাচ্ছে কাজের জন্য, বিভিন্ন রকমের অবস্থার জন্য, তো আমার এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হলো যে যারা যাচ্ছে ওইখানে কাজের জন্য, তারা নিজেদের সেফটি, নিজেদের কাজের পরিবেশ এবং সবকিছুকে কনসিডার করেও তো তার যাওয়া উচিত। আর যখন সে এই ধরনের পরিস্থিতি দেখছে যে আমার সাথে এরকম একবার হয়ে গিয়েছে, তার তো উচিত ছিল তখনই আইদার পুলিশকে জানানো বা ওই দেশের অথরিটিকে জানানো, অথবা তার চলে আসা। তো আমরা এরকম অনেক ঘটনা দেখি যে টাকা দিয়েই তাদেরকে ম্যানেজ করে ফেলা হচ্ছে। জি। অনেক টাকা দিচ্ছে এবং অনেকভাবে এদেরকে আ মানে টাকার লোভ দেখিয়ে হোক অথবা ভয়ভীতি দেখিয়ে হোক তাদেরকে মুখ বন্ধ করে রাখছে। তো এই বিষয়গুলো তো মানে সৌদি আরব বলে সব মানুষ যে একেবারে ফেরেশতার মতো ভালো হবে ব্যাপারটা কিন্তু তা না। মানুষ ভিতরে সবাই ভিতরে তার পশুত্বটা কিন্তু আছে। যখনই সে সুযোগ পায়, তারা বেশিরভাগই তো গৃহ পরিচারিকা হিসাবে বা ঘরের কাজের লোক হিসেবে যায়। জি। তো ঘরের পরিবেশের মধ্যে যখন ওই বাউন্ডারির ভিতরে আর কেউ নাই, আর কেউ জানতে পারছে না, তখন তো তারা এই তাদের ভিতরে যে পশুত্বটা এটা জেগে ওঠে এবং সেই নারীকে সে অ্যাটাক করে। তো এটা খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশের অনেক নারী এই ধরনের ভিকটিমের শিকার হয়েছে এবং হচ্ছে। তো আমি এজন্য মানে তীব্রভাবে এটার মানে আমার ভিতরে একটা কষ্ট লাগা আছে। কিন্তু একই সাথে আমি এটা বলব যে আমরা যখন জানতে পারতেছি যে একটা ভয়াবহ ইনসিডেন্ট বা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে, তাহলে এটাকে আমি কেন আমার কর্মের বা কাজের একটা বিকল্প হিসেবে ভাবতেছি? এটা তো আমার কোনো অপশনই হওয়া উচিত না। আমার তো ইজ্জত, আমার তো সম্মান, আমার সম্ভ্রম, এটা তো প্রধান প্রোটেকশন হওয়া উচিত। তো সেইগুলো মাথায় রেখেই আমার মনে হয় নারীদেরকে আ বিদেশে যাওয়া, কাজ করার বিষয়টাতে ভাবা উচিত। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি সৌদি আরবের কথা বললেন। সেটা হচ্ছে সেখানে তো শাস্তিটা অনেক কঠোর। মানে ইসলামী শরিয়ায় শাস্তিটা অনেক কঠোর বলে আমরা জানি। এখন এটা কি আসলে অপরাধ দমনে কি কার্যকর? এরকম কঠোর শাস্তি? এই বিষয়ে সাইকোলজিক্যাল দিক দিয়ে আসলে আপনার মতামতটা কি? আমি আপনাকে ২ টা পার্সপেক্টিভ থেকে বলি। একটা হচ্ছে যে শরিয়ার যে আইন, সেই আইন বাস্তবায়ন যেখানে হয়, সেখানে অবশ্যই আ ধর্ষণের ব্যাপারে মানুষের মনের মধ্যে ভয়াবহ একটা ভীতি কাজ করে। এবং এই ভীতিটাই হচ্ছে মানে প্রিভেনশন এর একমাত্র উপায়।
আমি যদি জানি যে আমার ধর্ষণের কারণে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, তখন তার ভিতরে যে মানে কুপ্রবৃত্তির চাহিদা, এটা যত বড়ই হোক না কেন, তার মৃত্যুর ভয় তাকে দমিয়ে ফেলবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে, যে সমস্ত দেশে শরিয়া আইন নাই, ওই সমস্ত অনেক সেকুলার কান্ট্রিতেও কিন্তু দেখা যায় যে তাদের যে আইনটাই আছে, সেই আইনটাই যদি প্রপারলি বাস্তবায়ন হয় এবং অ্যাপ্লিকেশন হয় এবং সেই আইন অনুযায়ী বিচার হয়, তাহলেও কিন্তু ধর্ষণের হার কমে যায়। আচ্ছা। সো আমি দুইটা দেশের কথা বলবো, জি। একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে ইউএসএ। জাপানে ধর্ষণের হার 1 লাখের মধ্যে একজনেরও কম, অথচ ইউএসএ তে ধর্ষণের হার 1 লাখের মধ্যে 38 জন। সো এই যে ডিফারেন্সটা, দুইটা দেশে কিন্তু সেকুলার এবং নন মুসলিম কান্ট্রি, জি। বাট তাদের নিজস্ব রুলস কেউ খুব কঠোরভাবে বাস্তবায়ন করে, কেউ কঠোরভাবে বাস্তবায়ন করে না। জাপানের কঠোরভাবে রুলস বাস্তবায়ন করা এবং ওদের সোশ্যাল রুলস বলেন, ওদের যে ফ্যামিলি রুলস বলেন বা কান্ট্রির যে রুলস বলেন, মানুষের প্রোটেকশন, ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রোটেকশনের যে রুলস আছে, সবগুলো খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, যার কারণে তাদের মানে মানে রেপের হার নন মুসলিম কান্ট্রি বা শরিয়া আইন না থাকার কারণেও অনেক কম। তো ওই যে বিষয়টা, যে বাস্তবায়ন করার যে বিষয়টা, ভয়টা, জনগণের মধ্যে যদি ভয়টা কাজ করে যে এটা করলে তো আমার লাইফ শেষ, জি। আমার সম্মান তো শেষই, আমার লাইফও শেষ, এবং এটা আমার বাঁচার কোনো উপায় নাই। আমি যত মিলিয়নার হই আর বিলিয়নার হই, আমি যত গ্রুপ অফ কোম্পানির মালিক হই না কেন, আমি কিন্তু বাঁচতে পারবো না। এই ভয়টা যখন তার মধ্যে থাকবে, তখন তার মানে ধর্ষণ করার আগ্রহটা কমে অটোমেটিকলি যাবে, তার মানে অন্যায় করার যে প্রবণতাটা কমে অন্যায় করার আসবে। প্রবণতা একদম কমে যাবে। এটা খুব বেসিক একটা বিষয়। মানুষ সবসময় ভয় দ্বারা তাড়িত হয়। জি। মানুষের ব্রেনের তিনটা পার্টের মধ্যে 1 নাম্বার পার্ট হচ্ছে রেপটিলিয়ান ব্রেন, যেটা তার ভয় এবং তার যে অস্তিত্বের যে সংকট, যে অস্তিত্বের সংকট এবং ভয় যখন সে পায়, এই রেপটিলিয়ান ব্রেনে যখন হিট করে, তখন মানুষ সবচেয়ে বেশি দ্রুত মানে আইদার ফাইট করে অথবা ফ্লাই করে, মানে হয় পলায়ন করে অথবা ফাইট করে। আরেকটা হচ্ছে মানুষের লিম্বিক সিস্টেম বা লিম্বিক ব্রেন, যেটা আবেগীয় বিষয়গুলোকে করে। আরেকটা হচ্ছে মানুষের ফ্রন্টাল কর্টেক্স, যেটা অ্যানালিটিক্যাল এবং মানুষের যুক্তি, রেশনাল, উচিত অনুচিত, মোরালিটি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে করে। সো লিম্বিক রেপটিলিয়ান ব্রেন বা যেটাকে ভয় মানে থাকে যেই ব্রেনের পার্টে, সেটাকে অ্যাটাক করে যখন আইন প্রয়োগ করা হবে, মানুষ তখন সোজা থাকবে। ধর্ষণের জন্য যে সাক্ষ্য প্রমাণ আনা হচ্ছে, এটা কি আসলে ন্যায় বিচারের জন্য সহায়ক নাকি প্রতিবন্ধক? মানে একজন ভিকটিম, তাকে আনা হচ্ছে, তার সামনে সাক্ষ্য প্রমাণ আনা হচ্ছে, তারা সাক্ষ্য প্রমাণ দিচ্ছে, এটার কারণে আসলে কি মানে মৌলিকভাবে কি আসলে ন্যায় বিচার আসলে কি আমি সহায়ক করতেছি নাকি ন্যায় বিচার আসলে প্রতিবন্ধকতা আনতেছি? বিষয়টা আসলে কিরকম? ন্যায় বিচার সবসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই ন্যায় বিচার এস্টাবলিশ হয়। তাছাড়া যে কোনো একটা নারী আরেকটা ছেলেকে, একটা পুরুষকে ফাঁসানোর জন্যও সে ধর্ষণের ঘটনা সাজাতে পারে। জি। সাক্ষ্য প্রমাণই সত্য উদ্ঘাটন করে থাকে। আপনি শরিয়া আইনেও দেখেন সাক্ষ্য প্রমাণের একটা মানে খুব ক্লিয়ারলি কিছু কন্ডিশন দেয়া আছে, এবং যে কোনো শরিয়া আইন ছাড়াও অন্য যে আইন আছে, সেই আইনের মধ্যেও কিন্তু সাক্ষ্য প্রমাণ একটা ফ্যাক্টর। হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ অবশ্যই লাগবে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই প্রমাণিত হওয়ার পরে শাস্তিটা প্রয়োগ করা উচিত। কিন্তু সাক্ষ্য প্রমাণ আয়োজন করতে করতে যেই বিলম্বটা হয়, যে দেরিটা হয়, সেই দেরিটা বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিমের মনোকষ্ট বাড়াতে কারণ হয়ে থাকে। মনোকষ্ট আচ্ছা। তার বেড়ে যায়। জি, জি। তো সাক্ষ্য প্রমাণ যদি ঠিক মতো আগায় বা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দ্রুত যদি প্রমাণিত হয় যে সে অপরাধী অথবা সে অপরাধী না, তাহলে রায়টা বা যে কোনো শাস্তির বিধানটা এটা দ্রুত কার্যকর হয়। তখন জিনিসটা মানে দুই পক্ষই সঠিক জিনিসটা পেয়ে গেল দ্রুত। জি। এটাকে যদি ডিলে করা হয় ইচ্ছাকৃতভাবে, শরিয়া আইনে এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করার কোনো সুযোগ নেই। কিন্তু নন শরিয়া আইনে, সাধারণ যে সমস্ত আইন আছে বা ডেমোক্রেটিক কান্ট্রি যে সমস্ত আইন আছে, এই সমস্ত আইনে অনেক ফাঁকফোকর রাখা হয়েছে। কারণ আইন যারা প্রণেতা ছিল, তারা নিজেরাও তো মানুষ ছিল। তারা নিজেরা নিজেদের ফাঁকফোকর রেখেই কিন্তু আইন তৈরি করেছে। টাকা দিয়ে বের হয়ে যাওয়া যাবে, লবিং করে বের হয়ে যাওয়া যাবে, ভয়ভীতি দেখে বের হয়ে যাওয়া যাবে। সো অনেকগুলো এক্সিট ডোর রেখেই কিন্তু তারা
আইনটা তৈরি করেছে। সো এই মানব রচিত আইনের উপর যখন মানুষ কোনো কিছু বিচার চাইবে, সে যখন বুঝে ধরেই নিবে যে আমার এই সাক্ষ্য প্রমাণের ফাঁক ফোকরে অনেক কিছু বের হয়ে যাবে, অনেক মিথ্যা সাক্ষী আসবে, অনেক সত্য সাক্ষী হয়ে যাবে। তো এইভাবে করে ভিকটিমের আসল যেই বিচারটা, সেই বিচারটা সে পাবে না। তো ওই জন্য ঘুরে ফিরে কিন্তু ওই সাক্ষ্য প্রমাণ লাগবে, বাট এটা শরিয়া আইনের মধ্যেই সাক্ষ্য প্রমাণটা খুব দ্রুতভাবে বাস্তবায়ন করা এবং বিচার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়। ইসলামের যে শাস্তিটা সেটা কি আসলে প্রতিকারমূলক নাকি প্রতিরোধমূলক? সাইকোলজিক্যাল পার্ট থেকে আসলে একটু ব্যাখ্যা করলে। আমি যদি মনে করি এটা দুইটাই প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলক দুইটাই, কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এটা 80% হচ্ছে প্রতিরোধমূলক, প্রিভেন্টিভ, যেটা ঘটার আগেই যাতে না ঘটে সেই রাস্তা বন্ধ করে দেয়। জি, আর প্রতিকারমূলক হচ্ছে 20%। প্রতিকারমূলকের মূল বিষয়টা হচ্ছে যে ঘটে ফেলেছে ঘটনা, তাকে তার শাস্তির মাধ্যমে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাকে তার শাস্তির মাধ্যমে তার যে কাজের নতিজা, সেই নতিজায় তাকে পৌঁছানো। আর প্রতিরোধমূলক হচ্ছে সম্ভাব্য যে সমস্ত রেপিস্ট আছে বা যারা চিন্তা করতেছে, ওই যে বলছিলাম যে তার ব্রেনের ভিতরে প্রথমে চলতে থাকে যে আমি কি করব না করব, তার ভিতরে সাহস উদ্রেক করে, তার ভিতরে পরিকল্পনা উদ্রেক করে, ওই জায়গায় সে থেমে যাবে, ওই জায়গায় সে স্টপ হয়ে যাবে যখন এই শরিয়া আইনের যে বাস্তবায়নটা হবে। পাথর মেরে মানুষ যখন মারা হচ্ছে, তখন কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে কি ধরনের মেসেজ যাচ্ছে, তার মধ্যে এমন একটা মেসেজ যাচ্ছে যে তার জায়গায় যেন কোনোদিন আমি না হই, জি, ওই জায়গায় যেন কোনোদিন আমি না হই। আজকে ভয় কাজ করবে তার ভিতরে ভয়াবহ ভয় কাজ করবে, এবং এটা প্রতিরোধমূলক, মানে 80% নয় 90% প্রতিরোধমূলক। একটা আপনি ধর্ষণের বিচার আপনি শরিয়া আইনে বাস্তবায়ন করে দেখেন যে কি পরিমাণে ধর্ষণের হার কমে যায়। আপনি প্রতিরোধমূলক আইন বা শরিয়া আইন না থাকার কারণে যে কি পরিমাণে বাংলাদেশের ভয়াবহ চিত্র, সেটা যদি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই বিগত 10 বছরের স্ট্যাটিস্টিক্স বলছে বাংলাদেশে ধর্ষণের হার 118% বেড়েছে, মোর দেন ডাবল। অথচ এই একই সময়ে ভারতের মতো একটা নন মুসলিম কান্ট্রি, হিন্দু মেজরিটি কান্ট্রি, সেখানে ধর্ষণের হার বেড়েছে মাত্র 24%। সো কোথায় 24% আর কোথায় 118%। তা আমাদের দেশে মুসলিম কান্ট্রি হওয়ার পরও এই খারাপ অবস্থা কেন? এটার একমাত্র কারণ হচ্ছে ভয় না থাকা। আমি আমার ক্ষমতা দেখিয়ে, আমি আমার টাকার জোরে বের হয়ে যেতে পারছি, আমি আমার নানান রকমের ইনফ্লুয়েন্সের মাধ্যমে বের হয়ে যেতে পারছি, এক্সিট ডোর ওপেন আছে, এবং মানে এই যে পুরা দেশের যে অরাজকতা, একটা মানুষের নিরাপত্তাহীনতা কোন লেভেলে চলে গিয়েছে যে একটা দেশের ধর্ষণের হার 118% বেড়ে যায় 10 বছরের ব্যবধানে। খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে ধর্ষণের শিকার কোনো নারী, ধর্ষণের শিকার নারীর মানসিক অবস্থার সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা কি আসলে? একটা ধর্ষিতা নারীর মানসিক অবস্থা এত বাজেভাবে ধ্বংস হয় যে সে বিভিন্ন রিসার্চে আসছে যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি যেটা বলে, সেটা তৈরি হয়ে যায়। মানে তার যেই ট্রমাটিক ইভেন্টটা হয়েছে বা মানে যে তার যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনার কারণে তার এমন একটা কঠিন রোগ, সাইকোলজিক্যাল রোগ হয়ে যায়। পিটিএসডি হচ্ছে সাইকোলজিক্যাল রোগের মধ্যে বলা হয়, মানে সর্বোচ্চ লেভেলের বাজে অবস্থা। এখান থেকে বের হওয়ার জন্য, এখান থেকে তার পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবনের জন্য কারো ক্ষেত্রে মানে সারা জীবন লেগে যায়, কারো ক্ষেত্রে 10 বছর লেগে যায়, কারো ক্ষেত্রে 5 বছর লাগে। এটা নির্ভর করতেছে তার সাথে পরবর্তীতে কিরকম বিহেভ করা হচ্ছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কেমন, তার পরিবার, সমাজ, তার পরিবার তাকে কিভাবে বিহেভ করছে, তার সমাজ তাকে কিভাবে বিহেভ করছে, তাকে কি ধরনের মেডিকেশন বা কি ধরনের সাইকোলজিক্যাল কনসালটেশনের মধ্যে সে যাচ্ছে, তার উপর নির্ভর করতেছে। সো এই ধরনের একটা নারীর মানসিক অবস্থা যদি স্বাভাবিক করা না হয়, তাহলে তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। সে না সংসার করতে পারবে ভালো করে, সে যদি আনম্যারিড মেয়ে হয়ে থাকে সে তো কখনো বিয়ে করার চিন্তাই করতে পারবে না, কারণ তার সেই অবস্থাটা তৈরি হয় নাই। সে বিয়েটাকে একটা ভীতিকর এবং খুব
মানে কষ্টদায়ক একটা বিষয় মনে করবে। তার ডিপ্রেশন থাকবে অলওয়েজ, তার অ্যাংজাইটি থাকবে অলওয়েজ, তার দুশ্চিন্তা, তার ডিপ্রেশন, এবং সে নিজেকে মনে করবে যে আমার লাইফটা আমার জন্য একটা চাপ হয়ে গিয়েছে। এই একটা জন্যই বোঝা মনে হবে নিজেকে। বোঝা মনে হবে। ঠিক এই কারণে অনেকেই সুইসাইডাল আইডিয়েশন তার মধ্যে চলে আসে, বা তার আত্মহত্যামূলক প্রবণতা তার মধ্যে দেখা যায় যে এই জীবনটা রেখে লাভ কি। তো আসলে কিন্তু তার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায় নাই। তার জীবনের এখনো অনেক সম্ভাবনা এবং অনেক কিছু বাকি আছে। কিন্তু সেটা তাকে জানাতে হবে। সে নিজে একা কখনো বুঝতে পারবে না এটা। এইজন্য তাকে পিটিএসডি বা ট্রমা তার বের করার জন্য বেশ কিছু সাইকোলজিক্যাল স্টেপস অ্যান্ড ট্রিটমেন্ট প্রসেস আছে, যেগুলোর মাধ্যমে আমি এই ধরনের পিটিএসডি ক্লায়েন্টকে বা রোগীকে আমরা হিলিং করার জন্য, তার ভিতরে যে ক্ষয়টা পূরণ করার জন্য চেষ্টা করে তাকে আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করা হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয়, তার এই অবস্থা থেকে সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, এজন্য পরিবার, সমাজ বা রাষ্ট্র কি ধরনের ভূমিকা রাখতে পারে, বা কি ধরনের ভূমিকা রাখলে এটা তার জন্য দ্রুত রিকভার করা সহজ হয়? এখানে ৩টা জিনিস একসাথে কাজ করতে হবে। জি। নাম্বার 1, তার ফ্যামিলি তাকে খুব বেশি সাপোর্ট দিতে হবে, পজিটিভ সাপোর্ট দিতে হবে। তার ওই মানে দুর্ঘটনার কারণে তাকে দোষারোপ করাই যাবে না। তাকে দোষারোপ করে তার মৃত্যুই কামনা করা হবে। তার যদি কোনো দোষ থেকেও থাকে সেটাও এখানে বলার দরকার নাই, কারণ সেটা বলে কি কোনো সলিউশন হচ্ছে? বরঞ্চ তাকে দুর্বল থেকে আরো দুর্বলতর করে দেওয়া হচ্ছে। মানসিকভাবে সে আরো সে দুর্বল হার্ট হবে। অ্যাটাক করে মারা যাবে। তা আমি চাচ্ছি তাকে রিভাইভ করতে, ব্যাক করাইতে। আমি চাচ্ছি তাকে নরমাল লাইফে নিয়ে আসতে। মানুষের লাইফে ইনসিডেন্ট ঘটে। মানুষের বাড়িতে যেমন ডাকাতি হলে, চুরি হলে, স্বর্ণ অলংকার, টাকা পয়সা সবকিছু লুট হয়ে যায়, এগুলো কিন্তু আবার রিকভার হয়। একটা মানুষের এরকম ধর্ষণের ঘটনা ঘটলে এটাকে তার জীবনের থেকে অনেক কিছু সে চলে গিয়েছে, বাট এটাকে আস্তে আস্তে রিফিল করা সম্ভব। প্রথমে এটা তাকে আশ্বস্ত করা যে ইউ ক্যান কাম ব্যাক টু নর্মাল লাইফ। তারপরে তাকে পজিটিভলি তাকে হেল্প করা, তাকে স্পেস দেওয়া, তাকে কোনো কিছু নিয়ে পুশ না করা, জোরাজুরি না করা। তার পরিবারের কাছ থেকে এই ধরনের এনকারেজিং, ইন্সপিরেশনাল সাপোর্ট দরকার। কোনো ধরনের বাজে কমেন্ট, কোনো ধরনের বাজে ট্যাগ বা খোঁটা দেওয়া, বা তুই ধর্ষিতা নারী কথা বলিস আবার, এই জাতীয় বললে সে একেবারে মানে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাবে। তাকে এগুলো বলাই যাবে না। তাকে বলতে হবে যা ঘটেছে, ইটস ওকে। সো তুমি তোমার স্বাভাবিক পড়াশোনায়, স্বাভাবিক সংসারে, স্বাভাবিক কাজকর্মে মনোযোগ দাও। এটা আস্তে আস্তে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যাবে। এটা হলো গিয়ে তার পারিবারিক একটা কমফোর্ট জোন, সাপোর্ট তার দরকার। 2 নাম্বার হচ্ছে সেই যে সমাজে থাকে, যেই ইনস্টিটিউশনে সে পড়াশোনা করে, যেই অফিসে সে যায়, যেই এলাকায় সে থাকে, তার যে নেইবারহুড, তার রিলেটিভস, তাদের সবারই একটা সহমর্মিতা থাকা উচিত, এমপ্যাথি থাকা উচিত, এবং তাকে এনকারেজ করা উচিত নর্মাল লাইফে ব্যাক করার ক্ষেত্রে। তাদের একটা সাপোর্ট দরকার। এখান থেকেও যদি নেগেটিভ সাপোর্ট যায়, তার এমনিতেই বারবার ওইটা মনে হতে থাকে, ওই ঘটনা মনে হওয়ার সাথে সাথে সে ডিপ্রেশনে চলে যায়। আরেকজন যখন বলে দিবে এটা, তখন তো আরেক লেভেলে এটা তার ভিতরে কষ্ট দিবে। এটা আরো তার উপরে বোঝা মনে হবে তার কাছে। এক্স্যাক্টলি। তো পরিবারের পাশাপাশি সমাজের এই ধরনের একটা কাজ আছে। আর রাষ্ট্রীয় একটা বিষয় হলো যে রাষ্ট্র যদি দ্রুত তার এই ভিকটিমের মন শান্ত করার জন্য যদি তাকে তার যে অপরাধী, সেই অপরাধীকে যদি বিচারের কাঠগড়ায় নিয়ে আসে। বিভিন্ন রিসার্চে আসছে যে যখন মানুষ দেখে যে তার যেই রেপিস্ট ছিল বা তার যে অপরাধী শাস্তি পেয়েছে, এটা তার মানসিক শক্তি পুনরুদ্ধার করতে, মানসিক শক্তি রিভাইভ করতে অনেক বেশি হেল্প করে, এবং এটা ড্রাস্টিক্যালি হেল্প করে। মানে অন্য অনেক কিছু দিয়ে অনেক কিছু হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, সে যখন দেখলো যে তার ওই যে রেপিস্ট তার মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবার শান্ত হয়, তার কলিজা শান্ত হয়, এবং তার মধ্যে তখন মনে হয় না ঠিক আছে, আমি এখন স্বাভাবিকভাবে ফিরতে পারবো জীবনে, এই আশাটা তার মধ্যে সঞ্চার হয়। তো রাষ্ট্রের হচ্ছে এটা একটা কাজ। সে ভিতরে একটু কমফোর্ট ফিল করে বা একটু নিজেকে রিল্যাক্স মনে করে যে না, আমি বিষয়টা তো হইলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বর্তমান দেশীয় আইনে একজন ধর্ষকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এখন সাপোজ দেশীয় আইনে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর এটা হচ্ছে শরিয়া ল বলতেছে, বা ইসলামী শরিয়া যেটা বলতেছে যে অপরাধী তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। এখন সাইকোলজিক্যাল দিক থেকে মানে গোপনে শাস্তি দেওয়া, প্রকাশ্যে শাস্তি দেওয়া, এটার সাথে কি যে ভিকটিম তার সাইকোলজিক্যাল উন্নতি বা ট্রমা থেকে ফিরে আসার ক্ষেত্রে কোনো পার্থক্য আসে কিনা, এটা একটু আমাদের। এটা অবশ্যই 100% পার্থক্য আছে। সে যদি দেখতে না পায় যে সে কিভাবে কষ্ট পেয়ে মারা গেল,
আর সে যদি দেখতে পায় যে আমার যে মানে অপরাধী ছিল, যে যে রেপিস্ট আমাকে ছিল, কষ্ট দিয়েছে আমার বা যে চোখের আমার জন্য সামনে তার জি জি শাস্তিটা হয়েছে, সে তার আত্মার প্রশান্তিটা হবে। সেই তার যেই একটা ঘটনা ঘটেছিল, সে যখন ধর্ষিত হয়েছিল ওই দৃশ্য তো তার মাথায় রয়ে গেছে, এবং যখন তার মনে পড়ে সে তখন ক্রনিক অ্যাটাকের শিকার হয়, ক্রনিক স্ট্রেসে পড়ে যায়। এখানে তো ব্যাপারটা এমন না যে শুধু ভিক্টিমই সাফার করে। এখানে ভিক্টিমের সাথে যারা রিলেটেড, তার বাবা মা আছে, বিবাহিত হলে তার সন্তান, তার স্বামী বা শ্বশুর শাশুড়ি, তার ফ্রেন্ড সার্কেল, তার নেইবারহুড, দেশের সমাজে যারা বাস করে, প্রত্যেকের উপর একটা নির্দিষ্ট পরিমাণ ইম্প্যাক্ট কিন্তু পড়ে। প্রত্যেকের মানসিক অবস্থার উপরে কিন্তু ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রভাব কিন্তু পড়ে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমার সাথে একজনের সম্পর্ক, আমি যখন জানবো যে সেটা বিপদে পড়ছে, তার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটছে, তখন এটা স্বাভাবিকভাবে আমার মানসিকভাবে আমার উপর এটার এফেক্ট হবে। রাইট। তো সেক্ষেত্রে আমি যখন বিষয়টা এরকম কেনা যে আমি জানলাম যে হ্যাঁ, তার যে অপরাধী, এই কাজের পিছনে যে মূল ব্যক্তি বা অপরাধী, তার যখন শাস্তি হয়েছে আমি শুনবো, সেটা আমার এক ধরনের আমার উপর প্রভাব পড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে, না আমি নিজের চোখে দেখলাম যে এই ধরনের অপরাধ যে করেছে তার সাথে এই ধরনের শাস্তি হয়েছে, তো এই বিষয়টা সাইকোলজিক্যাল ভাবে তো সবার উপরে মনে ইম্প্যাক্ট পড়তেছে। বিষয়টা কি এরকম কিনা? বিষয়টা এরকমই যে প্রকাশ্য শাস্তি দেওয়ার যে মূল বিধানটা, এই বিধানটাই আনা হয়েছে সাইকোলজিক্যাল কারণে। মানুষ যখন দেখবে যে আমার চোখের সামনে তার শাস্তিটা হলো এবং জি সে মৃত্যুবরণ করেছে, এবং আমি যে গুরুত্বপূর্ণ, এই ফিলিংটা তার মধ্যে ফিরে আসবে। আমি যে ম্যাটার করি, আমি যে একটা মানুষ, আমার যে একটা অধিকার আছে, আমার যা অধিকার নষ্ট হয়েছিল এবং এই জন্য সে যা জীবন দিয়ে এটার প্রায়শ্চিত্ত করতে হয়েছে, তার শাস্তি ভোগ করতে হয়েছে, এই এহসাস, এই অনুভূতি তাকে তার সেরোটোনিনকে উপর দিকে নিয়ে যাবে। আর সেরোটোনিন হচ্ছে আত্মসম্মান এবং সেলফ এস্টিমের কেমিক্যাল। জি এটা তার বেরোবে, তাহলে এটা আদারওয়াইজ অন্য কোনোভাবে বেরোবে না। আরেকটা আচ্ছা। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখন মানুষ একটা ধর্ষণের ঘটনা তার সাথে হয়, কোনো একটা নারী, সে ওই ঘটনাকে তার মানে কালো অধ্যায় হিসাবে তার ব্রেনে সারা জীবন থেকে যায়। জি এটার বিপরীতে আর কোনো ঘটনা যদি না ঘটে, এটার বিপরীতে তার চোখের সামনে যদি ওই যে যে অপরাধীর যে শাস্তিটা তার চোখের সামনে মৃত্যুদণ্ড যদি দেখে, তাহলে এই ঘটনার বিপরীতে এই ঘটনা তাকে সান্ত্বনা দিয়ে ব্যালেন্স করে। জি সো নতুন একটা ঘটনা তার মেমোরিতে ঢুকে, যে আমার চোখের সামনে আমি দেখেছি আমার যে রেপ করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে, এই ঘটনা তার মেমোরির উপরের দিকে থাকে। তখন যে আগের যে দুর্ঘটনার যে মেমোরি, সেটা আর তেমন একটা উপরে আসতে পারে না। তাহলে এটা মানে তার মানসিক স্বাস্থ্যকে ধর্ষকের বা অপরাধের যে বাড়ায়। শাস্তি, এক্ষেত্রে আমরা দুই ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার দেখতে পাই। একটা হচ্ছে প্রকাশ্যে যদি হয়, একটা হচ্ছে যে হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের ভিতরগতভাবে, যারা পর্নোগ্রাফি হোক বা সামাজিক অবস্থা হোক, অন্যান্য কারণে তাদের ভিতরগত অবস্থা খুবই ভয়াবহ খারাপ। যৌন উদ্দীপনার কারণে বা যে কোনো কারণে তারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কিন্তু কোনো অপরাধের শাস্তি যখন তারা প্রকাশ্য দেখে, ঠিক ওই ব্যালেন্সটা নিয়ে আসে যে আমি এই কাজ করলে তো আমার এই অবস্থা হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো সে সাহস পায় না যে না, আমি সুযোগ থাকলেও না, আমি কাজ করা যাবে না, করলে পরবর্তীতে আমার সাথে এই ঘটনা ঘটবে। এইখানে একটা ব্যালেন্স। আর দ্বিতীয় একটা যেটা হচ্ছে যে যে ভিকটিম প্লাস তার সাথে রিলেটেড যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছে, তাদের সামনে একটা সান্ত্বনা হিসাবে আসে যে না, আমি নিজের চোখে দেখছি এই অপরাধটা করলে যে করেছে তার এই শাস্তিটা হয়েছে। তো যখন সে মানসিক একটা কষ্টের ভিতরে যায়, যেমন একটু আগে কথা আসলো যে আমি যখন কোনো দুর্ঘটনার কথা চিন্তা করবো, সাথে সাথে আমার চেহারা মলিন হয়ে যাবে বা আমার খারাপ লাগা শুরু হবে, মন মানসিকতা খারাপ হবে, আমি ডিপ্রেশনে চলে যাব। তো ওই জায়গাটা এটা ব্যালেন্স চলে আসবে যে না, আমি যেহেতু সে অন্যায় করছে কিন্তু এটার তো একটা সাজা হয়েছে, আমি নিজের চোখে দেখছি, তো একটা ভালো লাগা কাজ করে, যার কারণে দুটোটা ব্যালেন্স হয়ে যায়। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, ইসলাম মূলত আসলে যে শাস্তিটা প্রকাশ্যে রেখেছে, এটা ঠিক যে যখন গোপনের সাজা হয় তখন একটা সে সান্ত্বনা পায় ঠিক, কিন্তু যখন প্রকাশ্যে হবে সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি পরিমাণে হবে। এবং এই ইম্প্যাক্টটা অনেক বেশি পরিমাণে যেন হয়, জি জি এটা অনেক অনেক লেয়ারে যেন হয়, জি জি এই জন্যই কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। জি দেখেন, অন্য কোনো শাস্তি কিন্তু প্রকাশ্যে দেওয়ার কথা ওইভাবে আসে নাই, বাট শুধুমাত্র রেপ বা ধর্ষণের যে শাস্তি, সেটার কথাই কিন্তু প্রকাশ্যে আসা মানে খুব আনা বেশি হয়েছে। পরিমাণে এর প্রধান কারণ হচ্ছে রেপ যে ঘটে, এই ঘটে হলো মানুষের ভিতরের ইমেজ থেকে যে খারাপ ইমেজ সে লোড করে রাখে, সেই লোড ইমেজগুলো তাকে তাড়িত করে। এই ইমেজগুলোকে ডাউন করার জন্য আর একটা ইমেজ দরকার। ওই ইমেজটা আসে হচ্ছে ওই শাস্তির ঘটনার ইমেজটা। এটা আমি যদি ভিডিওতেও দেখি, আমি যদি সামনেও না থাকি, ছবিও দেখি এবং জানি যেটা প্রকাশ্য হয়েছে, সে এরকম মানে আইদার তাকে পাথর মেরে নিক্ষেপ, পাথর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, অথবা তাকে ফাঁসি দেওয়া হয়েছে, অথবা তাকে যে কোনোভাবে মানুষের সামনে যখন জিনিসটা ঘটবে,
এটা সবাইকে সবক দেওয়ার জন্য, সবার ভিতরে যেই ওই যে সম্ভাব্য রেপিস্ট হওয়ার যে মানে উপাদানগুলো, সেগুলোকে একেবারে সমূলে ধ্বংস করার জন্য এই নতুন ইমেজটা দরকার। সো ব্রেনের মধ্যে একটা ইমেজ যেটা দুষ্টামি করার ইমেজ, সেটাকে ডাউন করার জন্য শাস্তির ইমেজটা দরকার। আপনার কাছে আমার আরেকটা বিষয় জানা, সেটা হচ্ছে যে যখন ভিকটিমের সাথে এই জাতীয় ঘটনা ঘটে, পরবর্তীতে তার সাথে অনেক ধরনের ঘটনা ঘটে, মানে সে অনেক কিছু সাফার করে। সাপোজ সে ডিপ্রেশনে চলে যায়, খুব দুঃস্বপ্ন দেখে, বা মানে তার মনে হয় যেন আমি আর মানে আত্মহত্যার একটা প্রবণতা দেখা যায়। এই জাতীয় অনেক সিমটম তার মাঝে দেখা যায়। তো সেই ক্ষেত্রে তাকে কিরকম সাপোর্ট তার পরিবার দিতে পারে বা দেওয়া উচিত? এক্ষেত্রে তার মানসিক অবস্থাটাকে প্রথমে অ্যাড্রেস করা, প্রথমে এটাকে ভালো করার জন্য তাদের নিজেদের কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে তাকে একটা সান্ত্বনা তো থাকবেই। পরিবারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ধরনের ভিকটিমকে তার মানসিক অবস্থা ঠিক করার জন্য সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া। ওই ধরনের চেম্বারগুলোতে তাদের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট প্রসেস আছে, এটার মাধ্যমে অনেক রোগী ভালো হচ্ছে। যদি 10 বছর লাগতো, এটা 1 বছরের মধ্যে ভালো হয়ে যাবে। আর যদি 2 বছর লাগতো, তাহলে এটা 2 মাসের মধ্যে মেবি ভালো হয়ে যাবে। কারণ এগুলো সব কিছুরই সায়েন্টিফিক্যালি এবং সাইকোলজিক্যালি প্রুভেন ফ্রেমওয়ার্ক এবং মেথড আছে। আমি যদি ছোট্ট করে বলি যে যখনই কোনো একটা নারী ভিকটিমের শিকার হয়, ধর্ষণের ভিকটিমের শিকার হয়, তখন তার মধ্যে যেই জিনিসগুলো ধ্বংস হয়ে যায়, একটা হচ্ছে আত্মসম্মান বোধ এবং কনফিডেন্স, সেলফ এস্টিম, এবং তার যে ব্যক্তির একটা সম্মান বোধ থাকে সেটা নষ্ট হয়ে যায়। সে তখন নিজেকে হীন মনে করতে থাকে, এবং আশেপাশে মানুষ যদি 1-2বার বলে, এটা আরো বেশি তাকে হীন করে তোলে। সো সে তখন মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য তাকে কিছু জিনিস শিখাইতে হয়, তাকে কিছু প্র্যাকটিস দিতে হয়, তাকে কিছু প্রসেসের মধ্যে নিয়ে আসতে হয়। তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে না, আমি যেভাবে ভাবছি এটা এইভাবে না, অন্যরকম হতে পারে। এর মধ্যে কিছু ট্রিটমেন্ট এরকম হতে পারে। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তাকে সাইকোথেরাপি দেওয়া, বা তাকে সাইকোলজিক্যালি তাকে এডুকেট করা, যে মনের যেই অবস্থাগুলো হয়, এগুলোকে আমার ভিতরে যা হয় সেটা যে সবসময় সত্য হয় ব্যাপারটা তা না। আমি অনেক সময় নিজে নিজেই অতিরিক্ত চিন্তা করে নানান রকমের প্রবলেম ক্রিয়েট করি। তো এই জন্য তাকে সাইকোথেরাপি দিতে হবে, এবং সাইকোথেরাপির মধ্যে ইম্পর্টেন্ট একটা খুব এফেক্টিভ একটাই হচ্ছে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটার মাধ্যমে তাকে তার চিন্তার যেই ধরনগুলোকে, সেগুলোকে ঠিক করা হয়। মানে এটাকে ভুল চিন্তাটাকে সঠিক চিন্তা শেখানো হয়, যে সঠিক চিন্তা কোনটা, ভুল চিন্তা কোনটা, এবং এটাকে রিফ্রেমিং বলে, কগনিটিভ রিফ্রেমিং বলে। এইটার মাধ্যমে সে বুঝতে পারে যে আচ্ছা, আমার এইভাবে ভাবা উচিত, আমার এইভাবে ভাবলে তো আমি কষ্ট পাবো, আমার বরঞ্চ এইভাবে পজিটিভ দৃষ্টিকোণ থেকে ভাবা উচিত, সম্ভাবনা দৃষ্টিকোণ থেকে ভাবা উচিত। এবং তার ভিতরে যে অনেকগুলো আরো অনেক পাওয়ার আছে, হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে, কিন্তু তার ভিতরে যে অনেক কিছু রয়ে গেছে, এই দেখার চোখটা তাকে খুলে দেওয়া হয়। তারপরে যেটা করা হয়, তাকে কিছু গ্রুপ থেরাপি দেওয়া হয়। গ্রুপ থেরাপির মূল হচ্ছে যে সে যখন একটা গ্রুপের মধ্যে থাকে, যে একই রকমের ভিকটিম নারী অনেকগুলো, ফর এক্সাম্পল 5-6 জনের একটা গ্রুপ, যে 5-6 জনেই ধর্ষিতা কেস, সেই তখন একটা গ্রুপের মধ্যে আসলে তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে আচ্ছা, আমি একা না, এরকম আরো অনেকেই আছে। এবং অনেকে মিলে সে যখন একটা গ্রুপের ভিতরে ঢুকে, তখন তার মধ্যে গ্রুপ সাইকোলজি কাজ করে। মানে হচ্ছে যে আচ্ছা, একটা শক্তি সঞ্চার হয়, একটা সাহসের সঞ্চার হয়। একা একা সে নিজেকে মনে করে যে আমি মনে হয় সবচেয়ে খারাপ, সবচেয়ে কষ্টের মধ্যে আছি। বা সে যখন দেখে না আমার মধ্যে আরো অনেকেই আছে, তখন তার মধ্যে একটা সাহস এবং একটা শক্তি তৈরি হয়। ওই গ্রুপ থেরাপিটা খুব কাজ করে। তারপরে তাকে কিছু মেডিকেশন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, কিছু সামাজিক মানে সোশ্যাল সাপোর্ট কিভাবে পাবে, তাকে কিছু মাইন্ডফুলনেস টেকনিক দেওয়া হয়, এবং কিছু এক্সারসাইজ দেওয়া হয়, যে কিভাবে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই এক্সারসাইজগুলো এবং এই রকমের কথোপকথনের মাধ্যমে, বিভিন্ন রকমের মেডিকেশনের মাধ্যমে, তখন তাকে আস্তে আস্তে দেখা যায় সে নর্মাল লাইফে ব্যাক করতে শুরু করে। তার ওই বদ্ধ রুম থেকে বের করে এনে সাইকোলজিস্টের যে চেম্বার আছে, সেই চেম্বারের মধ্যে সাইকোলজিস্টের সাথে তার একটা কি হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সে মন খুলে অনেক কথা বলতে পারে, যেটা পরিবারে অনেকের কাছে বলতে পারে না। তার ভিতরে কি হচ্ছে, কেমন লাগে, কি করতে ইচ্ছা করে, কি করতে ইচ্ছা করে না, সবকিছু সে মন খুলে বলে। এবং সাইকোলজিস্ট কি করে, আনকন্ডিশনাল ভাবে, কোনো জাজমেন্ট ছাড়া, তাকে কোনো লেবেলিং করে না যে তুমি তো আসলেই খারাপ, এর জন্য তোমার সাথে এরকম হয়েছে, এরকম না। সে তার একেবারে নিঃস্বার্থভাবে এবং এমপ্যাথেটিক ওয়েতে তখন তাকে তার কথা শুনে
এবং তার কথা শোনার পর তাকে তার করণীয়গুলো বলে এবং জি। তাকে এডুকেট করা হয়। সো দিস ইজ হাউ তারা কি করে আস্তে আস্তে নর্মাল লাইফে ব্যাক করে, এবং এটা খুব দ্রুত হয়। খুব দ্রুত হয় মানে কারো কারো সারা জীবনে মানে তার ঠিক হবে না সে যদি সাইকোলজিস্টের কাছে না যায়। কারো কারো যদি 10 বছর লাগে তাহলে হয়তো বা সেটা 1 বছর 2 বছরের মধ্যে সে একদম নর্মাল লাইফে চলে আসবে। সে তখন বুঝতেই পারবে যে আমার যা ঘটছে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেমন শরিয়া মতে পুরুষের জন্য যে পর্দার বিধান রয়েছে, এক্ষেত্রে মানে সাইকোলজিক্যাল যৌক্তিকতা কি? 100% যৌক্তিকতা আছে। পুরুষের দৃষ্টি সংযমটাই তার ব্রেনকে, তার চিন্তাকে সংযম করার একমাত্র রাস্তা। যে কোনো কিছু আমাদের মাথায় ঢুকে, আমাদের থট, আমাদের চিন্তায় আসে, সব কিছু আসে দৃষ্টি থেকে। আপনি যেটা দেখবেন, যেটা আপনার ভাল লাগবে, সেটা আপনি আপনার ব্রেনে জায়গা দিবেন। আমরা কিন্তু প্রতিদিন অনেক ইমেজ দেখি, অনেক কিছু ঘটে আমাদের লাইফে, কিন্তু আমরা সব কিছু কিন্তু ব্রেনে স্থান দেই না বা জায়গায় পায় না। তো দৃষ্টি সংযম যদি না রাখা হয় তাহলে কি হবে, সে অনেক নারীর দিকে তাকাচ্ছে, অনেক নারীর ছবি তার ব্রেনে চলে আসবে। সে তখন যদি আনমেরিড হয়ে থাকে, সে তখন মানে তার জৈবিক চাহিদাটা পাগলা ঘোড়ার মতো মানে জেগে উঠবে। সে তখন নানান রকমের দুর্ঘটনা ঘটাবে, বাসার ভিতরে ঘটাবে, বাইরে ঘটাবে, অথবা যদি কারোর সাথে নাও ঘটায়, সে অ্যাটলিস্ট সে নিজের সাথে নিজে জুলুম করবে, সে মাস্টারবেশন করে ফেলবে এবং সে এভাবে করে নিজের শক্তি ক্ষয় করবে। আর যদি সে যেটা তাকে দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে নিয়ে হ্যাঁ, যাচ্ছে। আর যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে তার ডিরেক্ট যে ক্ষতিটা হবে, সে যদি দৃষ্টি সংযম না করে, তার ওয়াইফ তার কাছে ভালো লাগবে না। কারণ সে রাস্তাঘাটে এত নারী দেখেছে, এত নারী, এত রকমের ভ্যারিয়েশন থেকে বাসায় এসে তার ওই যে একই রকম চেহারা তারা ভালো লাগছে না, একই রকম ফিগার তার ভালো এখানে লাগছে না। সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, যেটা সহজভাবে বোঝা যায় যে বাইরে নারীদেরকে দেখে খুব সাজসজ্জাপূর্ণ, মানে খুবই, মানে এটার কি বলে, তারা খুব আকর্ষণীয় হয়ে আসে, চিমছাম সুন্দর পোশাক পরে আসে, কিন্তু বাসায় এসে তো সে সচরাচর এভাবে দেখে না। আমাদের ঘরের মা বোনরা যেটা হয় যে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে নর্মাল সাজগোজ বা পোশাক আসা, কিন্তু ঘরে তো খুব নর্মাল পোশাকই পরে, অত সাজগোজ থাকে না, যার কারণে বাইরের যারা মহিলারা থাকে তাদের দিকে তাদের খুব আকৃষ্ট হয়। এটা ডিফারেন্ট একটা বিষয় যে ঘরের ভিতরে ওয়াইফদের কিভাবে থাকা উচিত। অ্যাটলিস্ট হাজবেন্ড যখন কাজের থেকে বাসায় আসবে, জি, তখন তার অবশ্যই মাথা রাখা দরকার যে সে যতই দৃষ্টি সংযম করুক না কেন, কিছু মানুষের চেহারা তার কাজের কারণেই হোক তার মাথায় 100% আছে। তো সে হ্যাঁ, আসলে কঠিন বর্তমান যার সমাজ কারণে ব্যবস্থার কারণে। তাকে নিজেকে খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখাটা, এটা ইসলামেও কিন্তু বলা হয়েছে যে নারী তুমি তোমার স্বামীর জন্য সাজগোজ করে থাকো, যাতে করে সে তোমাকে দেখে অ্যাপ্রিসিয়েট করে, তোমার প্রতি আকৃষ্ট ফিল করে। তুমি ঘরের মধ্যে ময়লা পুরাতন কাপড় পরে যে কোনো ভাবে চলবা, তোমার নিজের কোনো সেলফ কেয়ার নাই, নিজের কোনো যত্ন নাই, তুমি একটা কাজের মহিলার মতো করে তোমার অ্যাপিয়ারেন্স রাখবা, আর তুমি আশা করবা তোমার হাজবেন্ড তোমাকে একেবারে ঝাঁপাইয়া পড়বে তোমার উপরে, তোমার প্রতি ফিদা হয়ে যাবে, ক্রাশ খাওয়া যাবে না। চোখের একটা লজ্জত আছে, ওটা লাজ্জুল আয়ুন, চোখের একটা মজা আছে। ওই মজাটা যে যদি ওয়াইফের কাছ থেকে পায়, তাহলে কিন্তু তার বাইরের যে সমস্ত নারীদেরকে দেখেছে সেটা তার কাজ মানে তাকে খারাপভাবে প্ররোচিত করতে পারবে না। এই যে দৃষ্টি যে সংযমটা, এই জন্যই আল্লাহ তাআলা দৃষ্টি সংযমের কথাটা বলেছে যে পুরুষ, তোমার মগজের মধ্যে খারাপ জিনিস ঢোকার একমাত্র রাস্তা হচ্ছে চোখ। এই চোখকে তুমি যদি সংযত রাখো বাইরের নারীদের কাছ থেকে, ঘরের নারীর কাছে এসে তুমি যখন তোমার স্ত্রীর সামনে পরিপূর্ণ নয়নে তাকাবা, তোমার কাছে আত্মতৃপ্তি লাগবে। আরেকটা বিষয় আসে, মানে রিলেটেড, এই বিষয়ের সাথে রিলেটেড, সেটা হচ্ছে আমরা ইদানিং একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে মেয়েদের পোশাক নয়, পুরুষের চোখ ঠিক করুন। এটা আসলে সাইকোলজিক্যালি কতটুকু প্রুভ, বা এটা আসলে যৌক্তিক কতটুকু মনে হয় আপনার কাছে? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি জানেন, পুরুষের তো অবশ্যই চোখ নত রাখা দরকার, বাট এটা যথেষ্ট না। এটা যথেষ্ট না, এই জন্য নারীর পোশাকটা একটা মেসেজ ক্যারি করে। প্রত্যেকটা ড্রেস, মানে এটাকে বলা হয়, প্রত্যেকটা ড্রেসের একটা সাইকোলজি আছে, প্রত্যেকটা ড্রেসের একটা মানে আছে, প্রত্যেকটা গেট আপের একটা নিজস্ব অর্থ আছে। নারীরা যদি একটা ওয়েস্টার্ন ড্রেসে সে নিজেকে মানে উপস্থাপন করে, তার মানে হচ্ছে সে ওয়েস্টার্ন কালচারের দ্বারা প্রভাবিত একটা নারী। সে লিবারেলিজমকে ধারণ করে, সে ফ্রি সেক্সকে কমন মনে করে, নর্মাল মনে করে, খারাপ কিছু মনে করে না। সে যে কোনো কিছুকে যে কোনো সময় ইনস্ট্যান্ট লাভ, ইনস্ট্যান্ট মেকআউটকে তার কাছে নর্মাল জিনিস মনে হয়। তো এই যে ড্রেসের সাইকোলজি, এই সাইকোলজিটা
ড্রেসের যে অর্থটা, এই অর্থটা পুরুষ অনেক সময় বিকৃতভাবে নেয়। পুরুষ যদি তার ড্রেস দেখে মানে উত্তেজিত অনুভব করে, এর প্রধান কারণ হচ্ছে ওই ড্রেসের একটা সাইকোলজি আছে, যেটা মেবি ওই নারীটা জানে না। ওই নারীটা না জেনেই সে হয়তো বা এমন একটা ড্রেস পরেছে যে তার এদিক দিয়ে একটু ছিঁড়া, এদিক দিয়ে একটু খালি, এই জায়গাটা একটু খালি, তার মানে এমন সব অঙ্গ প্রত্যঙ্গকে দেখাচ্ছে যেটার মাধ্যমে রিফ্লেক্ট করছে যে আমি অ্যাভেলেবেল। মেবি ওই নারীটা বোঝেই না, সে হয়তোবা ফ্যাশন হিসেবে সেই পোশাকটা পরেছে, তার ভিতরে হয়তোবা তার মনটা ভালো, ধরে নিলাম তার মন পবিত্র ভালো, কিন্তু সে জানে না যে ড্রেসের একটা সাইকোলজি আছে, ড্রেসের একটা অর্থ আছে, ড্রেস একটা ড্রেসের একটা আবেদন আছে, আবেদন আছে, মেসেজ আছে, ড্রেসের একটা মেসেজ আছে। জি। ড্রেস দিয়ে মানুষ অনেক কিছু বোঝায়। আপনি যখন দেখবেন নাটক সিনেমাতে, যখন দেখেন যে ইচ্ছাকৃতভাবে নায়ককে দেখা ক্লিন শেভেন, তার মানে হচ্ছে যে ওয়েস্টার্ন ফিলোসফির নায়ক এটা। তার মানে তুমি এরকম ইয়ে করো, হিরোরা এরকম ক্লিন শেভেন থাকে। আর ভিলেনকে দেখাচ্ছে দাড়িয়ালা। এগুলো কেন করে? ভিলেনকে দেখাচ্ছে পাজামা পাঞ্জাবি টুপি পরায়া তাকে নিয়ে আসছে। ড্রেসের সাইকোলজিকে ইউজ করানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে এখানে এই ধরনের যারা পোশাক পরে তারা এই রকমের খারাপ মানসিকতার মানুষ। তো একটা নারী যদি নিজেকে ডিসেন্ট পোশাকে সাজায়, সে তার বোঝা উচিত যে আমি যে ড্রেসটা পরতেছি সেই ড্রেসের সাইকোলজিটা কি। ইভেন কালার সাইকোলজিও আছে। টকটকে লালের মানে হচ্ছে রোমান্টিসিজম। এই বিষয়গুলো নারী না বুঝে অনেক সময় করে এবং বলে যে আমি যেই ড্রেস ইচ্ছা সেই ড্রেস ইচ্ছা পরবো, যেটা ইচ্ছা সেটা পরবো। ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ওয়ার এনিথিং, বাট ইউ অলসো হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য সাইকোলজি অফ ইচ ড্রেস। তুমি কেউ যখন বোরকা পড়তেছে, এই বোরকার সাইকোলজি হচ্ছে যে সে একটা মডেস্টি এবং স্ট্রং মোরাল স্ট্যান্ডার্ডকে রিপ্রেজেন্ট করে। একটা বেপরদার নারী একটা ওয়েস্টার্ন ড্রেস পরা বা ইভেন বলিউডের নায়িকাদের মতো করে ড্রেস পরা একটা নারী বোঝাচ্ছে যে আমি ওই টাইপের ধ্যান ধারণা পোষণ করি এবং আমি ওই টাইপের কাজের জন্য প্রস্তুত। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে প্রত্যেকটা রেপিস্ট তার নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করায় যে আমি তো ঠিক জায়গায় আছি, সেও তো আমাকে ইনভাইট করছে, সে আমাকে দিকে তাকায় হাসছে, সে যে এরকমের আবেদনময় পোশাক পরে তার দিকে আমাদেরকে ইনডাইরেক্টলি ইনভাইট করছে। সো ছেলে ওই ড্রেস থেকে ইনভাইটেশনটা পায়, একটা মানে বোরকা পরা নারীর কাছ থেকে কোনো ইনভাইটেশন পায় না। বাট একটা মানে অর্ধনগ্ন মেয়ের কাছ থেকে অর্ধনগ্ন নারীর কাছ থেকে একটা ছেলে, যাকে বলে সাইলেন্ট ইনভাইটেশন, সেইটা নিজে নিজে নিয়ে নেয়। মেবি মেয়েটা জানি না। সো মেয়েদেরকে আরেকটু বেশি স্মার্ট হইতে হবে, আরেকটু বেশি সচেতন হইতে হবে। আর স্মার্টনেস ডাজন্ট মিন ড্রেস, স্মার্টনেস মিনস ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। সো ওই স্মার্টনেসটা যখন মেয়েদের মধ্যে আসবে, মেয়েরা যখন বুঝতে পারবে যে তাদের ভ্যালুটা কি, তাদের এই তাদের শরীর, তাদের পুরো অস্তিত্বটা যে এতটা আকর্ষণীয় এবং দামি একটা বিষয়, এটা যখন সে বুঝতে পারবে, সে তখন নিজেই নিজেকে খুব সুন্দরভাবে প্যাকেজিং করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য সে নিজেই বুঝতে পারবে যে আমার কিভাবে চলা উচিত। অর্থাৎ খোলামেলা পোশাক পরার মাধ্যমে একজন নারী নিজের যে মূল্য কমিয়ে দিচ্ছে, আসলে যে সে নিজেকে মানে নর্মাল এভারেজ একটা কাতারে নিয়ে আসছে, এটা আসলে সে নিজে হয়তো বুঝতে পারতেছে না। সেটা ফ্যাশন বা কালচার বা সামাজিক অবস্থান বা দেখতে দেখতে অভ্যস্ত হওয়ার কারণে সে হয়তো এটা করতেছে, কিন্তু সে নিজেও বুঝতেছে না তার আসলে ভ্যালুটা সে দিন দিন কমিয়ে দিচ্ছে। আসলে এই কাজটা নারীরা একটা স্পেসিফিক কারণে করে, সেটাও সাইকোলজিক্যাল কারণ। সেটা কি জানেন? একটা নারী যখন আকৃষ্ট, মানে খুব নিজেকে আকর্ষণীয়ভাবে রাস্তায় নিয়ে আসে, সবার সামনে নিয়ে আসে, সবাই তার দিকে তাকায়। যখন মানুষ তার দিকে তাকায়, সে তখন নিজেকে খুব ভ্যালুয়েবল ফিল করে। সবাই আমাকে দেখতেছে, আমাকে অনেক সুন্দরী লাগছে, আমাকে অনেক ভালো লাগছে, আমাকে অনেক আকর্ষণীয় লাগছে। এটা তাকে একটা ডোপামিন ট্রিগার এফেক্ট দেয়, তার ভিতরে কিছু ডোপামিন রিলিজ হয়। ওই যে ভালো লাগে একটা অনুভূতি, নিজেকে খুব দামি মনে হয়, আরে আমি তো রাস্তার মানে সবাই আমার দিকে তাকাচ্ছে, তার মানে আমি খুব সুন্দরী হই। তো তার মধ্যে একটা এই মানে ভালো অনুভূতি কাজ করে, কিন্তু সে জানে না এই তাকানোর মাধ্যমে সে যে তার পটেনশিয়াল ট্রাবল ইনভাইট করতেছে। যে রেপিস্ট, সে কিন্তু প্রথমে দেখেই ক্রাশ খাইছিল, তারপরে কিন্তু অন্য অনেক কিছু প্ল্যান করছে।
আমার দিকে যে যারা তাকাচ্ছে সবাই যে আমাকে ভালোভাবে দেখছে ব্যাপারটা তা না। আমার বাবার দৃষ্টিতে আমাকে কয়জন দেখবে, আমার ভাইয়ের দৃষ্টিতে আমাকে কয়জন দেখবে। আর নারী কি চায় রাস্তার মানুষ তাকে ওই ফ্যামিলি মেম্বারদের মতো দেখুক? সে তো চায় আমাকে নায়িকার মতো দেখুক, আমাকে নিয়ে সেই কল্পনার ফ্যান্টাসিতে করুক। সে চাক বা না চাক, পুরুষের কল্পনার জগতে সে কল্পনার বিছানায় সে অলরেডি মানে রেপ হয়ে গেছে। তো নারী কি বুঝতে হবে যে আমার শুধুমাত্র ভালো লাগা আর আমার ডোপামিন অ্যাডিকশনের কারণে আমি যদি আমার নিজের অস্তিত্বকে, আমার নিজের সম্মানকে আমি ভুলুণ্ঠিত করে দেই, রিস্কে ফেলে দেই, তাহলে তো দ্য প্রাইমারি মিস্টেক ইজ উইথ মি। মানে আমার নিজের সাথে প্রথমে আমি নিজের প্রাইস নির্ধারণ করছি জাস্ট একটু ভালো লাগা, মানে আমার আত্মসম্মান, আমার মর্যাদা, আমার ইজ্জত সম্মান, এটাকে জাস্ট একটু আমার ভালো লাগায় কাছে বিক্রি করে দিয়েছি। এখানে ইম্পর্টেন্ট একটা রোল আছে ফ্যামিলির, বাবা মার বা বাড়ির সবাই। নারীদেরকে আল্লাহ তাআলা বানাইছে এমন ভাবে তারা চায় সবসময় টপ সুন্দরী তকমাটা পাইতে, আর পুরুষদেরকে আল্লাহ তাআলা বানাইছে তারা সবসময় চায় টপ পাওয়ারফুল পার্সনটা হইতে। নারী আর পুরুষের বেসিক সাইকোলজির মূল দুইটা ড্রাইভ হইতেছে, নারীটা চায় টপ সুন্দরীর জায়গাটা নিতে, আর পুরুষরা চায় টপ পাওয়ারফুল সুলতানের জায়গাটা নিতে। এই জন্য পুরুষদের মধ্যে পাওয়ার ক্লাসটা বেশি হয় আর নারীদের মধ্যে বিউটি ক্লাসটা বেশি হয়। তো ফ্যামিলিতে যখন ফ্যামিলি মেম্বাররা, মা বাবা ভাই বোন বা তারা যখন তাদের মেয়েকে যথেষ্ট পরিমাণে অ্যাওয়্যার করবে যে না দেখো তুমি অনেক সুন্দরী স্মার্ট একটা মেয়ে, আরেকটা ছেলে এসে তোমাকে বলবে তুমি খুব সুন্দরী, তারপরে তুমি সুন্দরী হবা, ব্যাপারটা তা না। অন্যের বলার কারণে কিন্তু তোমার সুন্দরী ভাবটা, তোমার সৌন্দর্য কমে না বা বাড়ে না। তুমি সুন্দরী এটা তোমার নিজের জানা থাকা দরকার, এবং এই জন্য তোমার প্রোডাকশনটাও সেভাবে নেওয়া দরকার। আরেকটা ছেলে এসে বললো আপনি কত সুন্দর এই সেই, আর আমি গলে গেলাম। একটা মানুষ যখন মানে অযাচিত ভাবে এসে আমাকে প্রশংসা করতেছে, আমার তো রাগ হওয়া উচিত। দ্যাট মিনস ইউ হ্যাভ সাম ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন, যার কারণে তুমি এসে আমাকে অ্যাপ্রোচ করছো, আমাকে প্রশংসা ভাসিয়ে দিচ্ছ। সমস্যা কোথায় জানেন? যে সমস্ত মেয়েরা ফ্যামিলিতে অ্যাপ্রিসিয়েশন পায় না, ফ্যামিলি থেকে ভালো কোনো কথা শুনে না, ফ্যামিলি থেকে প্রশংসামূলক কোনো কথা শুনে না, তাদের প্রশংসামূলক কথা শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। কোনো একটা ফ্রেন্ড যদি বলে আরে তোমাকে কত খুব সুন্দর লাগতেছে, তোমার মতো মেয়ে হয় না, সে অটোমেটিক ওই ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ তার কাছ থেকে ওই ভালো ভালো কথাগুলো পাচ্ছে। মানে চাহিদা মতো কথা, তার চাহিদা যদি ঘরে ফুলফিল না হয়, ঘরের মধ্যে যদি তাকে যথেষ্ট পরিমাণে তার ব্যাপারে তাকে আইডেন্টিটি দেওয়া না হয় যে তুমি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, অন্য কোনো মানুষ এসে তোমাকে সুন্দরী বলবে তারপর তুমি তার পাগল হয়ে যাবা, এরকম হওয়ার দরকার নাই। যারা বলে তারা এই সমস্ত কারণে বলে, তাকে তার সেলফ এডুকেশন তার ফ্যামিলি থেকে কিছুটা দেওয়া উচিত। তো ওই জন্যই মেয়েদেরকে আরেকটু ঘরোয়া ভাবে আরো বেশি ওয়েল ট্রেন্ড হওয়া দরকার। এর সাথে রিলেটেড আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে বর্তমানে তো বিয়েটা অনেক কঠিন আমাদের সমাজ ব্যবস্থার কারণে। ছেলেরা চায় যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, এস্টাবলিশমেন্ট আর কি, আমি এস্টাবলিশ হব তারপরে বিয়ে শাদী করবো। মেয়েদের ক্ষেত্রেও বর্তমানে ট্রেন্ডটা বেশ শোনা যায় যে না, তারাও চায় নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে শাদী করবে, এরকম একটা ব্যাপার। তো এখানে একটা বিষয় যে বিয়েকে সহজ করে এবং হারাম সম্পর্ক যেটা, এটাকে যদি কঠিন করা হয় সেক্ষেত্রে ধর্ষণ কমাতে কোনো সাহায্য করবে কিনা? বিয়েকে যত সহজ করা হবে ডেফিনেটলি ধর্ষণ তত কমে যাবে। ধর্ষণটা হচ্ছে কেন আসলে? কারোর প্রতি কারো শত্রুতা থেকে নাকি না শারীরিক চাহিদা থেকে? শারীরিক চাহিদা থেকেই বেশি হচ্ছে, 99% শারীরিক চাহিদা থেকে হচ্ছে। একটা মানুষের শারীরিক চাহিদা যদি প্রপার ওয়েতে, হালাল ওয়েতে মানে ফুলফিল করার স্কোপ সমাজ ক্রিয়েট করতে না পারে, পরিবার ক্রিয়েট করতে না পারে, মানে ইসলামিক আইন থাকার পরও যদি সমাজ বাধা দিয়ে রাখে, তাহলে তো বিদ্রোহীমূলক মানসিকতা ছেলেদের মধ্যে চলে আসে। তো এই জন্যই বিয়েকে সহজ করা এবং অল্প খরচে বিয়ে করার আগে ইসলাম ইন্সপিরেশন দিয়েছে, এনকারেজ করেছে, উৎসাহ দিয়েছে যে তোমরা বিয়েকে সহজ করো। আমি তো হয়রান হয়ে যাই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনার থেকে, যে হিজরতের পরে নবীজিকে উনি বলছেন যে নবীজি বলছেন তোমার কাপড়ের রং কিসের? তো উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়ে করেছি, এই একটু জাফরানের রং লেগেছে। নবীজির জন্য জীবন এবং সমস্ত কিছু উৎসর্গ করা সাহাবীরা বিয়ে করার মতো একটা বিষয়কে নবীজিকে জানানোর মতো গুরুত্বপূর্ণ মনে করে নাই। কতটা সিম্পল তাদের একটা, মানে বিয়েটাকে কত সিম্পল ভাবে ইসলাম উপস্থাপন করেছে। আমাদের এখানে বিয়ে করা মানে হইতেছে আমার লাইফে যতগুলো মানুষের সাথে আমার সম্পর্ক আছে সবাইকে না জানাই আমার বিয়েই হবে না। আর আমার যদি এরকম একজন মানে মানে ভক্ত লেভেলে উস্তাদ থাকে,
তাকে তো সবার আগে জানাবো, তার পরামর্শ মতো বিয়ে করব। অথচ আশারা মুবাশশিরা সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিয়ে করতেছেন, আল্লাহ রাসূল জানান না। আল্লাহ রাসূল জানেন না। তা এবং আল্লাহ রাসূল এটা নিয়ে কোনো রিঅ্যাকশন দেন নাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে রাগ করছো করবে ভালো না, কথা। তুমি বিয়ে করছো আমাকে জানাও না, এটা কেমন কাজ হ্যাঁ। করলা সেটা জানাইতে। বিয়ে যে একটু কিছুই না। গুরুত্বপূর্ণ বিষয় না। তো আমরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মানে অনেক বেশি বাধা দিয়ে রাখছি, তো যার কারণে যখন এটা হয় তখন অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হয় যে লাইফে বসে একটা ঘটনা। আসলে বিয়ে লাইফের বড় কোনো ঘটনা না, এটা জাস্ট একটা ঘটনা। এটাকে আমরা ম্যাগনিফাই করি এই জন্য, কারণ এটা আশেপাশে অনেকগুলো কাঁটাতার দিয়ে রাখছি আমরা, এটা পার হয়ে এটা পার হয়ে এটা পার হয়ে এটা পার এটা পর এটা পর এটা, তারপর আগে বিয়ে করো। যার কারণে এটা তো নবীজি তখন জাস্ট বলছেন যে ও তাই ভালো, তাহলে তুমি একটা কাজ করো, অলিমা করে ফেলো, অলিমা দিও, মানে মানুষকে জানাইও তুমি বিয়ে করছো, কার সাথে তোমার কি সম্পর্ক হচ্ছে। সো দিস ইজ হাউ অলিমাটাও একটা পার্ট অফ সোশ্যাল একটা এঙ্গেজমেন্ট। তো বিয়েটাকে সহজ করাটা এই জন্য ইসলাম করা মানে ইন্সপিরেশন দিয়েছে। আর আমাদের সমাজে বিয়েটাকে এত কঠিন করার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে জিনাকে আম এবং সহজ করার একটা প্রপাগান্ডা বাস্তবায়ন করা, এবং এটা অলরেডি হয়েও গেছে। 10 বছরের আগের যে রিপোর্টটা আমি বললাম যে বাংলাদেশের রেপের পরিমাণ 118% মানে বেড়ে গিয়েছে, মোর দেন ডাবল। 13 থেকে 23। তো যারা এই ধরনের ষড়যন্ত্রের পিছনে ছিল তাদের কিন্তু অনেক সাফল্য চলে আসছে অলরেডি। জি জি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকেই মানে 35-40 বছরেও যে সে বিয়ে করছে না বা বিয়ে করার জন্য করছে, তার মানে কি সে এতদিন ভার্জিন আছে, এতদিন সে কুমার মানে কারোর সাথে মেলামেশা করে নাই, তার জৈবিক চাহিদা পূরণ করে নাই? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে তো তার জৈবিক চাহিদাকে অ্যাভয়েড করতে পারবে না, সে দ্রুত বিয়ে করবে। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই কিন্তু সামাজিক ভয় আছে, সে বিয়েটাকে অ্যাভয়েড করে নানান রকমের গোপন হারাম সম্পর্কের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ করে সে আনম্যারিড অবস্থায় লম্বা সময় পার করে আর মনে করে আমি বিন্দাস জীবনযাপন করতেছি। আসলে সে তার লাইফে বিশাল বড় ক্ষতি করতেছে। সে একটা পরবর্তী স্টেজে এসে বুঝতে পারবে, যখন লেটে বিয়ে করার কারণে বাচ্চা কাচ্চা যখন সে হবে, এবং তখন যার সে 50 বছর বয়সে তার বাচ্চা তখন মাত্র হাই স্কুলে পড়ে। আপনার এই বাচ্চা কাচ্চা ঘটনা আমার একটা ঘটনা মনে পড়লো। কয়েকদিন আগে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, তো একটা ছেলে মানে একদম আমি ক্রস করতেছি, তখন একটা ছেলে তার বাবাকে একটা ঘুষি মারছে এইখানেই রাস্তাতে। আমি দাঁড়ায় ছেলেটাকে খুব ঝাড়লাম। তুমি এটা মানে প্রথমে জিজ্ঞাসা করলাম এই ছেলে আপনার কী হয়? বলে আমার ছেলে। মানে লোকটা বললো যে আমার ছেলে হয়। আমি ছেলেটা খুব ঝাড়লাম। ছেলেটা দেখলাম ভয় একদম জড়সড় অবস্থা, এবং বাবা খুবই বৃদ্ধ অবস্থায় চলে আসছে। মানে চেহারা এবং শরীর গঠন থেকে বোঝে তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং খুবই বয়স হয়ে গেছে ওনার। তো আপনি এইমাত্র যেটা বললেন যে লেট বয়সে বিয়ে করার দ্বারা কি হয়, এটা বলার সাথে সাথে আমার এই ঘটনা মনে পড়লো। তো এটা তো একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে এই যে এস্টাবলিশমেন্ট, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা তো একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে যে এইটার কারণে ধর্ষণের প্রবণতা বাড়ার কোনো সাইকোলজিক্যাল পার্ট আছে কিনা, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইটা দ্বারা আসলে সমাজের অন্যান্য সেক্টরে কি কি খারাপ প্রভাব পড়ে, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করে। এটা লেট বিয়ে করার কারণে এবং এস্টাবলিশ হওয়ার পিছনে ছুটতে ছুটতে মানুষ এতগুলো গুনাহ করতে থাকে এবং এতগুলো গুনার সাথে সে যুক্ত হয়ে যায়, তার অভ্যাসে পরিণত হয়ে যায়, সেখান থেকে সে আর বেরোতে পারে না। এটা তার ইনস্ট্যান্ট প্রাথমিক একটা ক্ষতিকারক দিক। এর মধ্যে বাজে অভ্যাসের মধ্যে কয়েকটা অভ্যাস হচ্ছে অনেকেই মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যায়, অনেকেই নানান রকমের অন্যের বউয়ের সাথে, অন্যের ওয়াইফের সাথে পরকীয়া যুক্ত হয়ে যায়, অনেক ব্যাচেলার ছেলে। অনেকেই তার ফ্যামিলি মেম্বার কাজিনদের সাথে বা ইভেন ভাবির সাথে অনেক সময় এরকম বাজে সম্পর্কের একটা ধারাবাহিকতা তৈরি করে ফেলে, অ্যাফেয়ার করে ফেলে। এই পর্যায়ে পরবর্তীতে সে যখন বিয়ে করবে, তার ওয়াইফ এসে দেখবে যে এই ধরনের একটা বিকৃত মানসিকতার একটা ছেলে, এবং সে তার ওয়াইফের মধ্যে স্যাটিসফাই থাকতে পারবে না, কারণ সে তো পূর্বে অনেক বিকৃত মানসিকতা হ্যাঁ, অভ্যস্ত হয়ে আসছে। এখন তো এক্স্যাক্টলি। এখন তো ভালো জিনিসটা তার কাছে ভালো লাগবে না। এর প্রধান কারণ কি জানেন? ভালো জিনিসটাতে ভালো লাগবে না। প্রধান কারণটা হচ্ছে শয়তানের উপস্থিতি। হালাল জিনিসের মধ্যে, যেটা হাজবেন্ড ওয়াইফের যে দাম্পত্য জীবনের যে তাদের মধ্যে যে সহবাসটা হয়, সেটা হলো হালাল। এখানে শয়তানের উপস্থিতি থাকে না। আর হারাম যে সম্পর্ক, যেটা জিনা বেবিচার, সেটার মধ্যে শয়তান দুইজনকে এমনভাবে মশলা ঢালতে থাকে, স্পাইসি করতে থাকে, এত ভাল লাগে, এবং দুইজনের ব্রেনে এত ডোপামিন বের হয়,
ফর এক্সাম্পল ওইখানে 5 ml ডোপামিন বের হলো, আর যেটা সহবাস তার ওয়াইফের সাথে করার কারণে 1 ml ডোপামিন বের হলো, সে তখন অবশ্যই বলবে যে ওয়াইফের সাথে আমার এগুলো করলে ভালো লাগে না, আমার বাইরে এটা করলে ভালো লাগে। তো একটা মানুষ যখন এস্টাবলিশমেন্ট হওয়ার পিছনে ছুটতে ছুটতে সে একটা বাজে প্যাটার্ন তারা করে ফেলে। মানে যেমন কেমন যেন সেটা আলাদা এক্সাইটমেন্ট খুঁজতে থাকে, যেন আমার এটাতে কোনো মজা লাগতেছে। যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন শোনা যায় যে নর্মাল সেক্স করলে তাদের মানে চাহিদা মিটতেছে না, তাদের রেপের মতো ঘটনা ঘটতে হয়, নাহলে তাদের মানে এক্সাইটমেন্ট হচ্ছে না, তাদের চাহিদা পূরণ হচ্ছে না। মানে মানসিকতা কেমন একটা বিকৃতি ভাব চলে আসে। ডিস্টর্টেড সাইকোলজি এইভাবেই তৈরি করা হয় যে তার যে ব্রেনের নর্মাল কেমিক্যাল বের হওয়ার যে নর্মাল ডোজ, এই নর্মাল ডোজ আর নর্মাল থাকে না, মানে এটা পুরোপুরি নষ্ট করে ফেলে, আমার যে ইমব্যালেন্স করে ফেলে। ভালো লাগা বা মজা লাগার যে ব্যাপারটা, এটা তো মূলত আমার ব্রেন থেকে আসে। ব্রেন ব্রেনের থেকে যে আসে। মানে হরমোনগুলো আমার রিলিজ হয়, হ্যাঁ, এই রিলিজ হওয়ার ফলে তখন বিকৃত ঘটনার দ্বারা রিলিজ হয়। তো নর্মাল ঘটনাতে আমার এই হরমোনগুলো রিলিজ হবে না, তো হরমোন রিলিজ না হলে নর্মাল ঘটনায় মজা লাগার অনুভূতি আসবে না। নর্মাল ঘটনা রিলিজ হয়, বাট এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যখন হালাল ভাবে মানুষ তার ওয়াইফের সাথে দাম্পত্য জীবনে মেলামেশা করে তখন তার ভিতরে বের হয় অক্সিটোসিন। জি। এটা হচ্ছে কৃতজ্ঞতা এবং এটা অনুভূতি, ভালো অনুভূতির একটা কেমিক্যাল, এবং এটা মানুষকে আরো বেশি চাঙ্গা করে, মানুষের স্বাস্থ্যকে ভালো করে। মানুষের রক্তের সাথে এই অক্সিটোসিন মিশে তার রক্ত নালীকে ক্লিন করে দেয় এবং রক্ত প্রবাহ ফ্লোকে একদম স্বাভাবিক করে, মানুষের রং উজ্জ্বল হয়, ফর্সা হয়, এবং সে আস্তে আস্তে আরো বেশি সতেজ হতে থাকে, তার যৌবন, তার ভিতরে প্রাণ শক্তি অনেক বাড়ে। অথচ এই একই কাজ সে যখন ওয়াইফ ছাড়া অন্য কারোর সাথে করতেছে বা হাজবেন্ড ছাড়া অন্য কোনো পুরুষের সাথে করতেছে, তখন তার মধ্যে ওই অক্সিটোসিন বেরোবে না, তখন তার মধ্যে স্লাইটলি ডোপামিন বেরোবে, তারপরে বেরোবে কর্টিসল, যেটা তার স্ট্রেস হরমোন। কর্টিসল যখন বেরোবে মানে এই কাজের পরপরই কিন্তু তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, একটা দুশ্চিন্তা কাজ, কে দেখে ফেললো, কে জেনে ফেললো, আমার ওয়াইফ জেনে গেল কিনা, আমার হাজবেন্ড জেনে গেল কিনা, তারপরে ও বলে দিল কিনা, এটা কোথাও হইলো কিনা। এই যে দুশ্চিন্তা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে ইনস্ট্যান্ট একটা তার জন্য আযাব, ইনস্ট্যান্ট একটা আযাব। তার মধ্যে তখন কর্টিসল, যেই তার ব্রেনে যে অস্থিরতার এবং স্ট্রেস যে হরমোন, এই কর্টিসল অলওয়েজ বের হতে থাকে। সে তখন স্থির হতেই পারে না, শান্ত হতেই পারে না, তার ভিতরে অস্থিরতা সারাক্ষণ কাজ করতে থাকে, এবং এই অস্থিরতা দূর করার জন্য সে আরো খারাপ কাজ করে। মানে চিন্তা করে যে আমি মনে হয় এটি করলে আরো মনে ভালো হবে, সে তখন অ্যালকোহলে আসক্ত হয়ে যায়, সে তখন নানা রকমের এরকম সাবস্টেন্স অ্যাবিউজ বা ড্রাগের দিকে চলে যায়। সে তখন ইভেন কি তখন দেখা যায় যে নারী আর নারী ভাল লাগে না, তখন সে বাচ্চা মানুষের প্রতি আকৃষ্ট হয়, সেই যে বিকৃত যৌনচার তার ভিতর তৈরি হয়, অথবা পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে ব্যাপার আমরা শুনি যে হ্যাঁ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে চিন্তা করে যে আচ্ছা নারী তো একদম কমন হয়ে গেছে আমার কাছে, এটা এখন আর ভালো লাগে না, এটা কোনো এক্সাইটমেন্ট তৈরি করে না। সে এমন সারাক্ষণ বাউন্ডারি ব্রেক করতে চায়, সে নতুন নতুন বাউন্ডারি ব্রেক, ওই যে একটা কি বলে সাইকোপ্যাথিক মেন্টালিটিতে চলে যায় সে তখন। সো দিস ইজ হাউ এস্টাবলিশমেন্টের পিছনে না ছুটে বিয়ে করার পর দুজন মিলে একসাথে এস্টাবলিশমেন্টের পিছনে ছোটা উচিত।